এপিসোড 11 শুরু হয় হাই স্কুল সময়ের একটি ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে স্কুলের রান্নার ক্লাসে একটি কেক বানাতে বলা হয়েছিল। রিও তখন খুব ভালো একটা কেক বানিয়েছিল। সে ভেবেছিল এটা সে সিয়ং এর সাথে শেয়ার করে খাবে, কিন্তু এইদিকে তো ক্লাসের সব মেয়েরা তখন সিয়ং এর পেছনে পাগল হয়ে ওকে কেক খাওয়ানোর জন্য অফার করতে থাকে। এটা দেখে রিও একটু জেলাস ফিল করে। ইভেন স্কুল থেকে বাড়ি ফেরার পথেও সে সিয়ং এর সাথে ঠিকভাবে কথা বলে না। এখন আবার বর্তমান সময় ফেরা যাক। সকালে রিও ঘুম থেকে ওঠার পর তার চোখ অনেক ফুলেছিল, কারণ সে গতকাল রাতে অনেক কেঁদেছিল। তাই সে মুখে ফেস মাস্ক পরে ফোন টিপছিল। তারপর সে দেখে সিয়ং তাকে আবার সেই মিল্কশেকের ছবি পাঠিয়েছে, যার এক্সপায়ারি ডেট ছিল আজ। তখন সিয়ংকে মনে করে সে জানালা খোলে, আর তখনই সামনের দিক থেকেও সিয়ং জানালা খোলে। রিওকে এভাবে দেখে সিয়ং ভয় পেয়ে যায়। সে বলে, কে এভাবে বাইরে আসে ভাই? রিও বলে, এটা মিন চকো ফেস মাস্ক। সিয়ং বলে, যদি এটা মিন চকো হয় তাহলে খেয়ে ফেলো, অন্যদের ভয় দেখানোর জন্য মুখে কেন লাগিয়ে রেখেছো? রিও রেগে গিয়ে সেখান থেকে উঠে তাকে মারতে আসছিল, কিন্তু তখন তার মা তাকে খেতে ডাকে। সিয়ংও চিৎকার করে বলে, আন্টি আমিও আসছি। এদিকে সিয়ং এর মা খুব আপসেট ছিল গতকাল ডিভোর্সের কথা শোনার পর থেকে। গতকাল সে সিয়ং এর বাবাকে জিজ্ঞাসা করেছিল হঠাৎ করে কেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেছো তো? সিয়ং এর বাবা বলে, আমি গত 20 বছর ধরে এটাই ভাবছিলাম, কারণ আমাদের বিয়ের পর আমরা বেশিরভাগ সময় আলাদা কাটিয়েছি, তাই সবকিছু হঠাৎ করে হয়নি। সিয়ং এর মা কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। উল্টে সে বলে, এটা ঠিকই হয়েছে, একদিন না একদিন এটা হওয়ারই ছিল। তারা কোর্টে আসে ডিভোর্স নিতে, কিন্তু তাদেরকে আরো একটা মাস সময় দেওয়া হয়েছে এ নিয়ে আবার ভেবে দেখার জন্য। এখানে দুজনেই দুজনকে কিছু বলতে পারে না। সিয়ং এর মা বলে, আমাকে কাজের জন্য আবার আফ্রিকা যেতে হবে, যদি ডিভোর্স পেপার তৈরি হয়ে যায় তাহলে আমাকে জানিও। তখন সিয়ং এর বাবা জিজ্ঞাসা করে সিয়ংকে কখন এটা বলবে। অন্যদিকে সিয়ং রিওর সঙ্গে খুব আনন্দে ব্রেকফাস্ট করছিল। সবাইকে এত আনন্দ করে একসাথে খেতে দেখে সে খুব খুশি হয়, কিন্তু তারপর সে রিওদের পরিবারের ছবি দেখে আফসোস করে যে এরকম একটা ছবি তার পরিবারে নেই এই ভেবে। তারপর রিও ছাদে বসে রেসিপি বই দেখছিল। সিয়ং এসে জিজ্ঞাসা করে, তুমি ফ্রান্স কখন শিখলে? কারণ ওটা ছিল একটা ফ্রান্স রেসিপি বই। এখন সিয়ং ফ্রান্স জানতো, তাই সে এটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে রিও এর জন্য রেকর্ড করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর রিও ঘুমিয়ে যায়। সিয়ং ওকে দেখে স্মাইল করে, তারপর সেও তার পাশে ঘুমিয়ে পড়ে। যখন রিও চোখ খুলে দেখে সিয়ং তার পাশে ঘুমাচ্ছে, তখন সে দেখে সিয়ং এর ঘাড়ে একটি রংধনু দেখা যায়, যেটাতে সে হাত দিতে যাবেই তখনই সিয়ং জেগে যায়। দুজনে খুব অকওয়ার্ড ফিল করে। রিও তাকে এক্সপ্লেন করতে যায় যে তোমার ঘাড়ে রংধনু দেখা যাচ্ছিল, তাই সেটা দেখতে যাচ্ছিলাম। সিয়ং ও অজুহাত দেয় যে তাকে যেতে হবে এখন। এটা বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, কারণ সে রিওর সামনে লজ্জা পাচ্ছিল তখন। কিন্তু গেটে পৌঁছাতেই তখন ময়ূম সেখানে আসে। এতে সিয়ং এর মাথা জোরে গেটের সাথে লেগে যায়। ময়ূম তার জন্য বরফ দেয়, তারপর জিজ্ঞাসা করে, তোমার মুখ এত লাল হয়ে গেছে কেন? রিওর সঙ্গে কিছু হয়েছে নাকি? সিয়ং বলে, না কি হবে, কিছুই না। তারপর ময়ূম সিয়ংকে রিওর কথা বলতে থাকে যে রিও ঠিক আছে কিনা। সিয়ং বলে, রিও গতকাল অনেক কেঁদেছে, তাই সে আপাতত রিওকে কোনো কিছু নিয়ে চাপ দিতে চায় না। তারা এখানে বসে কথা বলছিলই তখনই দানও সেই দিকে আসে, যাকে দেখে ময়ূম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। সিয়ং বুঝতে পারে না যে কি হলো। রাতে সিয়ং আর রিও দুজনেই মিল্কশেকের কথা ভাবছিল, কারণ আজই তার এক্সপায়ারি ডেট শেষ হতে যাচ্ছে। দুজনের অবস্থা একই ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল তাদের কথা বলা উচিত, কিন্তু না রিও না সিয়ং কেউই একে অপরকে কল করতে পারে না। তারপর রিও ভাবে যে সে সিয়ংকে মেসেজ পাঠাবে, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে তাকে আর মেসেজ পাঠালো না। এই ভাবতে ভাবতে ততক্ষণে রাত 12টা বেজে যায়, আর এই এক্সপায়ারি ডেট ওভার হয়ে যায়। এতে দুজনেই আপসেট থাকে। পরের দিন সিয়ং অফিসে একটি নতুন প্রজেক্ট পায়, যেখানে তাকে একজন বিখ্যাত পিয়ানিস্টের জন্য বুক স্টোর তৈরি করতে হবে। এই জন্য সিয়ং একটি খুব ভালো আইডিয়া দেয় আর সিদ্ধান্ত নেয় যে সে এই জায়গাটা দেখতে যাবে, যাতে তারা এই প্রজেক্টে কাজ শুরু করতে পারে। তখনই তার মায়ের ফোন আসে যে তাকে আজ রাতে ফ্যামিলি ডিনারে আসতে হবে, যা দেখে সিয়ং খুবই খুশি হয়, কারণ বহু বছর পর সে তার বাবা মার সঙ্গে একসাথে ফ্যামিলি ডিনার করতে যাচ্ছে, একদম রিওদের ফ্যামিলির মতো। কিন্তু সেখানে যাওয়ার পর তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কারণ এইখানে তার বাবা মা তাকে জানায় যে তারা ডিভোর্স নিতে যাচ্ছে। কিন্তু সে তখন তাদের সামনে এই দুঃখ প্রকাশ করে না। সে বলে যে এটা তোমাদের লাইফ, তোমরা ভালো বুঝো। এ বলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে দানু ইয়ংদোকে কিন্ডারগার্টেন থেকে নিতে আসে, কারণ তার বেবি সিটার এক দুর্ঘটনায় পড়ার কারণে সে এখন আসতে পারছে না। ইয়ংদো আজ খুব মন খারাপ করেছিল। এর কারণ দানু জিজ্ঞাসা করলে সে বলে যে আজ আমার ক্লাসমেট আমাকে বলেছে যে আমার মা নেই, তাই আমিও তাকে বলেছি যে প্রতিটা পরিবারে মা বাবা থাকে না, যেমন তুমি আমাকে শিখিয়েছো।
আমি তাকে বলেছি যে সমাজ এই ধারণাটা তৈরি করেছে যে প্রতিটা স্বাভাবিক পরিবারে মা বাবা থাকতে হবে, কিন্তু এটা জরুরি নয়। কিন্তু তারা এত বোকা যে ধারণার কথাটা মানেও তারা বুঝতে পারেনি। দানো মেয়ের এই কথা শুনে খুবই প্রাউড ফিল করে। দানো ইয়ন্দুর জন্য নতুন বেবিসিটার খুঁজছে, তাই ময়ূমের মা ইয়ন্দুকে তার অফিসে নিয়ে আসে। যতদিন না ইয়ন্দুর জন্য নতুন বেবিসিটার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত ইয়ংডু সে খেয়াল রাখবে। ঠিক তখনই ময়ূম সেখানে আসে আর আবার তার সাথে দানোর সামনাসামনি হয়ে যায়। ইয়ংডুকে নিয়ে ময়ূমের মা বাইরে আইসক্রিম কিনতে যায়। ওরা চলে গেলে ময়ূম আর দানো একলা পড়ে যাবে। তো কি আর করার, তাদেরকে একে অপরের সামনে ফেস করতে হয়। ময়ূম সেদিন তার কর্মকাণ্ডের জন্য দানোর কাছে ক্ষমা চায়। দানো তার আচরণের জন্য ক্ষমা চায়। সে বলে আমার উচিত ছিল ওটা এড়িয়ে যাওয়া। ময়ূম বলে ঠিক আছে, তাহলে এটা আমাদের দুজনেরই ভুল ছিল, আর ভুলবশত ভুলে যাওয়া যাক এটা তাহলে। তারপর সিনে দেখায় সিয়ং একটা বারে যেয়ে ড্রিঙ্ক করে, যেখানে তার শৈশবের একটা ঘটনার কথা মনে পড়ে। যখন সিয়ং এর বয়স 6 বছর তখন তার মা আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে সিয়ং এর মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। বাবা বলে তুমি কি সিয়ং আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না? মা বলে তুমি আমার ক্যারিয়ার কোনো সম্মান করো না। বাবা বলে বছরের পর বছর পরিবারের বাইরে থাকার মানে কি? মা বলে তুমি তো আমাকে বলো পরিবারের খেয়াল রাখতে, তুমি তো দিনরাত হসপিটালে বিজি থাকো। এমনকি সিয়ং আর আমি যখন ফ্রান্সে ছিলাম তখনও তুমি আমাদের দেখতে একবারই এসেছিলে। তাদের মধ্যে এসব ঝগড়া চলছিল, তখনই সিয়ং এর মায়ের ফোনে ভাইস মিনিস্টারের ফোন এলো। সে তাকে পরে কল করবে বলে কলটা কেটে দেয়। সিয়ং এর মা সবসময় ভাইস মিনিস্টারের সঙ্গে যেত, তাই সিয়ং এর বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি শুধু কাজের জন্য যাচ্ছ? এখন তাদের ঝগড়া আরো বেড়ে যায়। একসময় সিয়ং এর মা চিৎকার করে বলে তুমি কি চাও আমি ঘরে বসে সংসারের কাজ করি আর বাচ্চা কাচ্চা সামলে? যদি এমন স্ত্রী চাইতে তাহলে আমাকে বিয়ে করাটা তোমার উচিত হয়নি। সে রেগে গিয়ে বলে আমার মনে হয় আমি যদি সিয়ংকে জন্মই না দিতাম তাহলেই ভালো হতো। আমি ওর কারণে এখানে আটকা পড়ে আছি। যদি সিয়ং না থাকতো তাহলে এসব কিছু হতো না। যদিও আমি সিয়ংকে ভালোবাসি, কিন্তু আমি সারা জীবন মা হয়ে থাকতে পারবো না। এটা বলে সে নিজের রুম থেকে বের হতে নেয়, আর তখনই দরজা খুলে দেখে সিয়ং দরজার পাশে দাঁড়িয়ে আছে, যে তাদের এই সব কথা শুনেছে। এসব মনে করে সিয়ং অনেক ড্রিঙ্ক করে ফেলে আর ড্রাঙ্ক হয়ে যায়। বারের মালিক সিয়ং এর ফোন থেকে নম্বর ডায়াল করে, যা রিউর কাছে কল যায়। তাই রিউ তাড়াতাড়ি সিয়ংকে নিতে আসে। এখন সে হাঁটার মতো অবস্থায় ছিল না, কিন্তু তবুও রিউ তাকে অনেক কষ্ট করে ধরে নিয়ে যায়। ক্লান্ত হয়ে সে তাকে একটা বেঞ্চে বসায় আর জাগিয়ে বলে বাসায় যেতে, কিন্তু সিয়ং বলে আমি বাসায় যেতে চাই না। রিউ বিরক্ত হয়ে বলে তুমি কি আবার এখানেই ঘুমাতে চাও? সিয়ং তখন তাকে বলে জানো আজ আমি আমার মা বাবার সঙ্গে ডিনার করতে গিয়েছিলাম। রিউ এটা শুনে বলে এতে কি হয়েছে, সবাই যায়। সিয়ং বলে না, আমি 15 বছর পর আমার মা বাবার সঙ্গে খেতে গিয়েছিলাম আজ, আর আমি তাদের সঙ্গে খাবারও শেষ করতে পারিনি। তুমি প্রতিদিন তোমার পরিবারের সঙ্গে খাও, কিন্তু আমার পরিবারে এটা হয় না। জানো যখনই তোমার বাড়িতে যাই তোমার পরিবারের ছবি দেখে আমার খুব হিংসে হয়, কারণ আমাদের বাড়িতে তোমাদের মতো কোনো ফ্যামিলি পিকচার নেই। তুমি ভাবো আমার পরিবারে সব কিছু আছে, কিন্তু আসলে আমার পরিবারে কিচ্ছু নেই। তারপর সে বলে আমার মা বাবা ডিভোর্স নিচ্ছে। এটা শুনে রিউ অবাক হয়ে যায়। সিয়ং বলে আমি ছোটবেলা থেকেই জানতাম একদিন এটা হবেই, তাই আমি খুব ভয় পেতাম এটা ভেবে। আমি যখন 6 বছরের ছিলাম তখনও হয়নি, আমি যখন 18 বছরের ছিলাম তখন এটা হয়নি, কিন্তু আমি এখন 34 বছরের। তবুও ছোটবেলা থেকেই ভয় পেতাম মা বাবা হয়তো আলাদা হয়ে যাবে। আমি জানি তাদের নিজেদের জীবন আছে, কিন্তু সুখী হওয়ার জন্য ডিভোর্স না নিয়ে একসঙ্গে থেকে সুখী হতে পারে না কেন? সব বলতে বলতে সে খুব কাঁদে। রিউ তাকে সান্ত্বনা দেয়, কিন্তু যখন সিয়ং এর সেন্স ফিরে আসে তখন সে নিজেকে নিজের অফিসে আবিষ্কার করে, কারণ রিউ তাকে অফিসে নিয়ে এসেছিল। সে ফ্রিজ খুলে পানি নিতে যায়, সেখানে ওই মিল্কশেকটা ছিল। এটা দেখে রিউ জিজ্ঞাসা করে কেন এখন এটা রেখেছো? সিয়ং তাড়াতাড়ি গিয়ে ফ্রিজটা বন্ধ করে বলে আমি এটা ফেলতেই যাচ্ছিলাম। রিউ সিয়ংকে কালকে ব্যাপারটা নিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিয়ং বিষয়টা সম্পূর্ণ এড়িয়ে যায়। পরের সিনে দেখায় সিয়ং এর মা রিউর মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তখন রিউ উপরে নিজের রুমে কিছু খুঁজছিল। সেই সময় সে তার মা আর সিয়ং এর মায়ের কথা শুনে। সিয়ং এর মা আগামীকাল আফ্রিকায় চলে যাচ্ছে। রিউ এর মা তার সব বন্ধুদের ডাকতে চেয়েছিল, কিন্তু সিয়ং এর মা তাকে এটা করতে মানা করে। সে বলে আমি কদিন পরেই ফিরে আসবো, তাই তাদের জানানো দরকার নেই, না হলে তারা অযথাই ইমোশনাল হয়ে পড়বে। এটা বলে সে চলে যেতে থাকে। তখন রিউ তাকে থামায়। সিয়ং এর মা বলে এত বছর সিয়ং এর যত্ন নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, নিজেরও যত্ন নিও। এটা বলে সে চলে যেতে নিলে রিউ তাকে থামিয়ে বলে আন্টি সিয়ং খুব কষ্টে আছে, ও ছোটবেলা থেকেই তোমার ফিরে আসার অপেক্ষা করছে, কারণ ও তোমাকে খুব মিস করতো। সিয়ং এর মা বলে ধন্যবাদ এটা বলার জন্য। তারপর সে চলে যায়। পরের সিনে দেখায় ময়ূম এক মেয়েকে বাঁচাতে যায় যে বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছিল।
অন্যদিকে এক লোক জীবিত অক্টোপাস খেয়ে ফেলেছিল, যা তার গলায় আটকে গিয়েছিল। আর তৃতীয় এক মেয়েকে বিষাক্ত অক্টোপাস কামড়েছিল। সবাই সাহায্যের জন্য ময়ূমকে ডাকছিল, কিন্তু ময়ূম একা ছিল। সে একা 3 জনকে সাহায্য করতে পারছিল না। ঠিক তখনই আসে ম্যাট ফ্ল্যাটম্যান, মানে তখন দানর এন্ট্রি হয়, যাকে ময়ূম এক সুপার হিরো হিসেবে কল্পনা করতে শুরু করে, যে এক খুশিতে লোকটার গলা থেকে অক্টোপাস বের করে ফেলে। তারপর ময়ূম আর দানও মিলে 3 জনকেই বাঁচায়। শেষে দানর সাহায্যের জন্য ধন্যবাদ বলতে বলতে ময়ূম তাকে কিস করতে যাচ্ছিল। এমন সময় তার ঘুম ভেঙে যায়, মানে সে এতক্ষণ ওসব শুধু স্বপ্নে দেখছিল। এসব ভাবার পর ময়ূম আরো বেশি এম্বারেস ফিল করে। ইয়ংদু ময়ূমের মায়ের সাথে অনেক মিশুক হয়ে গিয়েছিল। ময়ূম ও ইয়ংদুর ক্লোজ হয়ে যায়। ময়ূমেরও ভালো লাগে ইয়ংদুর সাথে টাইম স্পেন্ড করতে। তারপর সে, ইয়ংদু আর দানু মিলে এক পিকনিকে যায়, যেখানে তারা 3 জন অনেক মজা করে। এখানে ময়ূম তার মনের কথা দানোকে বলে দেয়, মানে সে ইয়ংদুর মা হতে চায়। কিন্তু দানো তখন তাকে সরাসরি মানা করে দেয়, যা শুনে ময়ূমের মন পুরোপুরি ভেঙে যায়। সে অনেক আপসেট হয়ে যায়। পরের সিনে দেখায় সিয়ং এর মা আগামীকাল কাজের জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন। সিয়ং এই বিষয়টা নিয়ে খুব আপসেট ছিল। সেও তার ব্যাগপত্র গুছিয়ে অফিসে চলে যায়। সিয়ং এর বাবাও এই নিয়ে খুব আপসেট ছিল। পরের দিন সকালে সিয়ং এর মা নিজের জিনিস নিয়ে বের হয়ে যায়। পরের সিনে দেখায় সিয়ং অফিস থেকে শাওয়ার নিয়ে বের হয়। তখন সে নিজের চেয়ারে রিউকে বসে থাকতে দেখে। রিউ তাকে জিজ্ঞাসা করে, তুমি অফিসে শাওয়ার নিচ্ছ কেন? সিয়ং তার কাজে অজুহাত দেয় আর জিজ্ঞাসা করে, তুমি এত সকালে এখানে কি করছো? তখন রিউ তাকে একটা ছবি দেয়। সেটা ছিল সিয়ং এর শৈশবের পারিবারিক ছবি। একদিন যখন সিয়ং এর মা বাবা দুজনেই বাসায় ছিল, তখন রিউ এর মা তাদের সবাইকে একসাথে খেতে ডাকেন। তখনই রিউ সিয়ং এর পরিবারের একটা ছবি তোলে। ছবিটা দেখে সিয়ং ও খুব খুশি হয়। রিউ বলে, তুমি কি সত্যি তোমার মাকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাবে না? তুমি জানো তার ফ্লাইট কখন? সিয়ং বলে, না। রিউ বলে, তোমার বাবা নিশ্চয়ই জানে। তাই সিয়ং তার বাবাকে কল করে। ঠিক তখনই পুলিশ স্টেশন থেকে তার ফোনে কল আসে, যেখানে বলা হয় তাকে এখনই পুলিশ স্টেশনে আসতে হবে। রিউ আর সিয়ং দুজনে দ্রুত পুলিশ স্টেশনে যায়, যেখানে পুলিশের কাছে ছিল সিয়ং এর মায়ের সুটকেস, যা তারা এয়ারপোর্টের টার্মিনালে খুঁজে পেয়েছে। সিয়ং এর মা মিসিং, তাই সবাই সিয়ং এর মাকে খুঁজতে বের হয়। সিয়ং এর বাবা ভাইস মিনিস্টারকে কল দেন। ওনার থেকে সিয়ং এর বাবা জানতে পারেন যে সিয়ং এর মায়ের তো আজ কোথাও যাওয়ারই কথা ছিল না, এন্ড সে তো রিটায়ারমেন্টও নিয়ে ফেলেছে। মাকে খুঁজতে খুঁজতে পরে জানা যায় যে সিয়ং এর মা নাকি বৌদ্ধ টেম্পেলে গেছেন। এদিকে সিয়ং এর মা সত্যি সত্যি বৌদ্ধ টেম্পেলে এসেছেন, যিনি অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে কিছু একটা ভাবছিলেন। তারপর তিনি মনে করতে থাকেন কিভাবে গত কয়েকদিন ধরে তিনি অনেক কিছু ভুলে যাচ্ছিলেন। যেমন একবার তিনি ওয়াশিং মেশিনে চামচ রেখে দিয়েছিলেন, যার কারণে ওয়াশিং মেশিনের কাজ ভেঙে গিয়েছিল। তারপর একবার তিনি নিজের বন্ধুদের সামনে একটি ওষুধের নাম বলতে ভুলে গিয়েছিলেন। একবার তিনি রিউয়ের মায়ের ব্যাগে ম্যাগাজিন ভুলে গিয়েছিলেন, যার ব্যাপারে তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না। এমনকি তিনি রিটায়ারমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাও ভুলে গিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে তিনি আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। তারপর তিনি তার ব্যাগে হাত দিয়ে ফোন বের করতে যান, কিন্তু ফোনের বদলে তিনি রিমোট ব্যাগে নিয়ে এসেছেন। এটা দেখে তিনি আরো বেশি ভয় পেয়ে যান। তারপর হঠাৎ করে তিনি নিজের সুটকেসের কথা মনে করেন, যেটা না পেয়ে তিনি আবার আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি তিনি এটাও মনে করতে পারছিলেন না যে তিনি কখন বুদ্ধ মন্দিরে এসেছেন। আসলে এই মন্দিরটা পাহাড়ের চূড়ায় ছিল, তাই তিনি দ্রুত নিচে নামতে শুরু করেন। কিন্তু এক জায়গায় এসে তিনি পা পিছলে পড়ে যান, তবে তার জুতোটা সেখানেই পড়ে থাকে। এদিকে সিয়ংরা সবাই তাকে খুঁজতে এখানে আসে। মন্দিরের পাশেই সিয়ং তার মায়ের হাতের লেখা চিনতে পারে উইশিং স্লেটে, যেখানে তিনি যাওয়ার আগে লিখেছিলেন, প্লিজ গড আমাকে আমার স্বামী আর ছেলেকে বলতে দিও না। এটা দেখে সিয়ং আর তার বাবা দুজনে ইমোশনাল হয়ে যায়। তারপর তারা সিয়ং এর মাকে খুঁজতে নিচে নামতে শুরু করে। তখন সিয়ং তার মায়ের জুতো দেখতে পায়, যেটা থেকে সে বুঝে যায় তার মা এখান থেকে পড়ে গেছেন। সিয়ং এর বাবা গিয়ে সিয়ং এর মাকে উদ্ধার করে। সিয়ং এর মা অজ্ঞান হয়ে পড়েছিল। এখানে হাজবেন্ড এন্ড ওয়াইফ তাদের মধ্যে কথা কাটসাট করে নেয়, মানে তাদের মধ্যে সব ভুল বুঝাবুঝি দূর হয়। এন্ড সিয়ং এর মা সিয়ং এর কাছেও ক্ষমা চায় তাকে ছোটবেলায় একা ফেলে রেখে আসার জন্য। সিয়ং ও তার মাকে ক্ষমা করে দেয়, আর তাদের পরিবার একটা স্বাভাবিক পরিবারের মতো হ্যাপি ফ্যামিলি হয়ে যায়। তারপর তারা বাড়ির দিকে রওনা হয়। সিয়ং এর বাবা এখন তার স্ত্রীকে যত্ন নিতে শুরু করে। পরের দিন তারা হাসপাতালে গিয়ে কনফার্ম করে যে সিয়ং এর মায়ের কোনো ভুলার রোগ হয়েছে কিনা, কিন্তু ডাক্তার তাকে কনফার্ম করে যে তার কোনো এইসব রোগ নেই। সবসময় স্ট্রেসে থাকার কারণে তার সাথে এমনটা ঘটছিল। এটা দেখে সিয়ং এর বাবা খুবই রিলিফ বোধ করে, কারণ তিনি এই নিয়ে খুব চিন্তা করছিল। সে এতটাই শান্তি পায় যে সে এটা শুনে সেখানে বসে কাঁদতে শুরু করে। পরের সিনে দেখায় সিয়ং আর রিউ তাদের জানালায় দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে। সিয়ং আগামীকাল বিজনেস ট্রিপে যাচ্ছে অন্য একটা শহরে। রিউ জিজ্ঞাসা করে, তুমি কবে ফিরবে? সিয়ং বলে, অনেক কাজ আছে, তাই কমপক্ষে 2 সপ্তাহ লাগবে।
রিউ বলে কে এত বড় ট্রিপে অন্য শহরে যায়? সিয়ং বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, কিন্তু তুমি চাইলে আমার সাথে যেতে পারো যদি এখানে বোর লাগে তো। কিন্তু রিউ যাবে না বলে দেয়। পরের দিন সিয়ং অন্য শহরে যায় আর এখানে রিউ নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রিউর কাজ বলতে তো শুধু কুকিং ক্লাসে যেতে হবে। এরপর সে সারাদিন খুব বোর ফিল করে। এক সকালে রিউ সিয়ং এর ফ্রেঞ্চ খাবারের অনুবাদ শুনছিল। পুরো রেসিপি শেষ হওয়ার পর সিয়ং শেষে সেখানে ফ্রেঞ্চে কিছু বলেছিল যেটা সে অনুবাদ করেনি, তাই রিউ ইন্টারনেট থেকে সেটা অনুবাদ করে শোনে। মিল্কশেকের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে সিয়ং রিউর জন্য এই রেসিপিটা অনুবাদ করেছিল। কিন্তু রিউ ঘুমিয়ে যাওয়ার পর সিয়ং ফ্রেঞ্চে বলেছিল যদিও এই মিল্কশেকের আজ এক্সপায়ারি ডেট ওভার হচ্ছে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা না আগামীকাল শেষ হবে না কোনোদিন। এটা শোনা মাত্র রিউ দৌড়ে ময়মের ঘরে যায় আর তার গাড়ির চাবি নিয়ে সিয়ং এর সাথে দেখা করতে বের হয়ে যায়। পথে সে অনেকবার সিয়ংকে কল করেছিল, কিন্তু সিয়ং তার কল ধরছিল না, তাই রিউ মিয়ংকে কল করে লোকেশনটা জেনে নেয়। সিয়ং এখানে কাজ করছিল আর এই মুহূর্তটা ছিল এই ড্রামার সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। রিউ হাঁপাতে হাঁপাতে এসে সিয়ং এর সামনে এক্সপ্রেস করে যে সিয়ংকে ছাড়া সে কতটা একা একা ফিল করছিল। রিউর এইভাবে কনফেশন দেখে সিয়ং হেসে ফেলে আর তারপর দুজনকে কিস করে। এতদিন পর ফাইনালি দুজনের মিল হলো। আর এপিসোড 11 এখানে শেষ হলো। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ। এপিসোড 12 শুরু হয় ছোটবেলায় সিয়ং আর রিউর একটি দৃশ্য দেখিয়ে, যেখানে দুজনেই খেলছিল। রিউ ফুল আর পাতা পিষে সিয়ং এর ঠোঁটে মেখে মেখে তাকে বলছিল এইটা দিলে তোমাকে অনেক সুন্দর দেখাবে। এ বলে সে সেই রংটা সিয়ং এর ঠোঁটে লাগায়, কিন্তু এখন এই রংটা সিয়ং এর ঠোঁট আর আঙুল থেকে যাচ্ছিল না, তাই সে কাঁদতে শুরু করে। রিউ বলে চিন্তা করো না, সব কালকে ঠিক হয়ে যাবে। সিয়ং জিজ্ঞাসা করে যদি না যায় তাহলে? রিউ বলে তাহলে আমি তোমার সব রেসপন্সিবিলিটি নেব, আমি প্রমিস করছি কেউ তোমাকে কিছু বলবে না। এই কথা বলে সে সিয়ং এর সাথে পিঙ্কি প্রমিস করে। এখন বর্তমান সময় ফিরে আসি। সিয়ং রিউর জন্য ব্যানানা মিল্কশেক নিয়ে আসে। দুজনের সম্পর্ক আর বন্ধুত্বের মধ্যে আবদ্ধ নেই। সিয়ং রিউর সামনে বলছিল আমি আমার ফ্রেন্ডকে কিস করি না কখনো। সে বারবার রিউর সামনে কিস শব্দটা বলতে থাকে, যা শুনে রিউ খুবই লজ্জা পায় আর তাকে এই ওয়ার্ডটা বারবার উচ্চারণ করতে বারণ করে। কিন্তু সিয়ং তো সিয়ংই, সে ওয়ার্ডটা বারবার বলে রিউকে টিস করছিল। রিউ বলে আমাদের 30 বছরের বন্ধুত্ব এইভাবে শেষ হতে পারে? সিয়ং বলে এটা আমার জীবনের সবচেয়ে কঠিন একটা কাজ ছিল, তোমার সাথে বন্ধুত্ব ভাঙা। আমার জন্য অলিম্পিকের মেডেল জেতাও সহজ ছিল, অবশেষে আমি তোমার সাথে বন্ধুত্ব ভাঙতে পারলাম। তারপর মিয়ং আর লিনা সেখানে চলে আসে। সে রিউকে জিজ্ঞাসা করে এখানে এভাবে তাড়াহুড়ো করে আসার কারণ কি। সিয়ং তো ওদেরকে বলতে চেয়েছিল কিছু, কিন্তু রিউ এই ব্যাপারটা এড়িয়ে যায়। সিয়ং রিউর এই কাণ্ড কারখানা দেখে স্মাইল করে। রিউ সিয়ং এর এই গেস্ট হাউসে থাকে। রাতে রিউ সিয়ংকে মেসেজ করে বাইরে ডাকে। তারপর এখানে বসে তারা দুজন তাদের ছোটবেলার গল্প করে আর সিয়ং এটাও এক্সপ্রেস করে যে সে রিউকে কতটা ভালোবাসে। সে বলে গত 30 বছর একসাথে থেকেও আমি তোমার উপর একটু ক্লান্ত হইনি। যখন আমরা 8 বছর বয়সী ছিলাম তুমি আমার গায়ে রং লাগিয়ে দিয়েছিলে। সে তার গাল ছুঁয়ে বলে তুমি আমার গালে স্টিকার লাগিয়ে দিয়েছিলে যখন আমি ঘুমাচ্ছিলাম। তারপর তুমি আমাকে ম্যাজিক ক্যান্ডি খাইয়েছিলে যেটা আমার ঠোঁট বেগুনি করে দিয়েছিল। তুমি এসব করেছিলে আমাকে বিরক্ত করার জন্য, আর এই সব স্মৃতি আমার সাথেই ছিল। এসব শুনে রিউ হাসতে হাসতে বলে একবার তো আমি তোমার চুলে বাবল গামও লাগিয়ে দিয়েছিলাম। দুজনেই কথাগুলো মনে করে অনেক হাসে। গল্প করতে করতে রিউ একসময় সিয়ং এর কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়ে। রিউকে তার এত ক্লোজে দেখে সিয়ং আরো নার্ভাস হয়ে যায়। পরের সিনে দেখায় সিয়ং এর বাবা ভাইস মিনিস্টারের অফিসে যায় তার সব মিসআন্ডারস্ট্যান্ড দূর করার জন্য। কিন্তু এখানে একটা বড় সত্যির উদ্ঘাটন হয়। এখানে জানা যায় যে ভাইস মিনিস্টার একজন গে, মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। সো ভাইস মিনিস্টার আর সিয়ং এর মা জাস্ট ভালো ফ্রেন্ড। তারপর মিস্টার চই মানে সিয়ং এর বাবা বাইরে এসে অপেক্ষা করতে থাকেন। হেসুক ভাইস মিনিস্টারের সাথে কথা বলে বাইরে আসে। হেসুক সিয়ং এর বাবার উপর খুব রেগেছিল। মিস্টার চই তাকে বোঝাতে শুরু করলেন। হেসুক বলল তুমি কিভাবে আমার উপর সন্দেহ করতে পারলে? মিস্টার চই বলল আমি তোমাকে সন্দেহ করিনি, আমি ওই বদমাসের উপর সন্দেহ করেছি। সে সবসময় তোমার আশেপাশে থাকতো, তাই আমি ভেবেছিলাম তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। কিন্তু আমি যা করেছি তার জন্য আমি সরি। কিন্তু তুমি আগে কেন আমাকে এটা বলনি? তাহলে আমার এত ভুল ধারণা হতো না। হেসুক বলে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার উপর ভরসা করে আমাকে এই গোপন কথাটি বলেছিল, তাহলে আমি কিভাবে তোমাকে এটা বলতাম? এদিকে সিয়ং তার সব কাজ ছেড়ে
রিওর সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু রিওর মা তো রিওর জন্য ব্লাইন্ড ডেট সেট করে রেখেছে। রিও আসা মাত্রই সে রিওকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। রিও কিছু বলার আগে সিয়ং বলে ওঠে ও ব্লাইন্ড ডেটে যেতে পারবে না। রিও ওকে থামিয়ে দিয়ে পরিস্থিতিটাকে আপাতত সামাল দেওয়ার ট্রাই করে। পরের সিনে দেখায় ময়ূম এক ইন্টারভিউ দিয়ে এসেছে এন্ড সেও ইন্টারভিউতে টিকেও গিয়েছে, যেটা শুনে সিয়ং আর রিও দুজনেই খুব খুশি হয়। এখানে রিও আর সিয়ং ময়ূমকে বলে দেয় যে তারা দুজন একসাথে ডেট করছে। তারা দুজন ডেট করছে এটা শুনে ময়ূম একটু অবাক হলো না, কারণ সে আগে থেকেই জানে যে তাদের মধ্যে এরকম একটা সময় আসবে। সে বলে তোমাদের দুজনকে দেখে আমি হতাশায় মরে যাচ্ছিলাম। যে তোমাদের দেখেছে সবাই ভেবেছে তোমাদের মধ্যে কিছু একটা চলছে, আর আমি তো সেটা ছোটবেলা থেকেই জানতাম। সিয়ং বলে তুমি কিভাবে জানলে, যখন আমরা ছোটবেলা নিজেরাই জানতাম না এটা? ময়ূম বলে একেই বলে শব্দের ক্ষমতা। তখন 1996 এ ফ্ল্যাশব্যাক শুরু হয়। সিয়ং আর রিও সবসময় একসাথে খেলতো, এই জন্য অন্য বাচ্চারা তাদের কাপল বলে মজা করত, এমনকি তাদের জন্য কাপল সং গাইতো আর বলতো প্রথমে প্রেম হবে, তারপর বিয়ে, আর তারপর বাচ্চা হবে। রিও তখন তাদের উপর খেপে যেত। তখন থেকেই ময়ূম তাদেরকে লক্ষ্য করত। তারপর 1997 এ তারা সব সময় সব জায়গায় একসাথে যেত। অন্য বাচ্চারা জিজ্ঞাসা করত তোমরা দুজন সবসময় একসাথে ঘুরো কেন? রিও বলে আমার প্রতিবেশী তাই। বাচ্চারা বলতো ছেলে মেয়েদের একসাথে ঘোরা উচিত না। এটা বলে তারা আবার কাপল সং গাইতে শুরু করত। রিও আবার ওদের উপর খেপে যেত। দূর থেকে ময়ূম এসব নোটিস করত। ছোটবেলা থেকেই সবাই তাদের কাপল হিসেবে টিজ করত। ময়ূম বলে তোমরা দুজন ছোটবেলা থেকে এটা শুনে আসছো, তাই আগে যদিও তোমরা একে অপরকে পছন্দ করতে না, কিন্তু এই চিন্তাটা তোমাদের মাথায় বসে গেছে। রিও বলে আমরা তিনজন ছোটবেলা থেকেই তো একসাথে ঘুরতাম, তাহলে সবাই আমাদের দুজনকে কেন জুটি বানাতো? ময়ূম বলে কারণ আমি ওই লিগের বাইরে। সিয়ং বলল তোমার চোখ সত্যিই খারাপ। পরের সিনে দেখায় সিয়ং রিওকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ওই ব্লাইন্ড ডেটে যাচ্ছ? রিও বলে আরে না, আমি যাচ্ছি না, আমি মাকে কিছু একটা অজুহাত দিয়ে না বলে দেব। সিয়ং বলে আমরা কেন গিয়ে আমাদের প্যারেন্টসদের বলে দিচ্ছি না যে আমরা ডেট করছি, না হলে আন্টি আবার তোমার জন্য এরকম প্রস্তাব আনতেই থাকবে। কিন্তু রিও বলে আপাতত এখনই সবাইকে না বলা ভালো হবে, কারণ তারা তো সবাই ডেট করা শুরু করেছে। এটা শুনে সিয়ং একটু মন খারাপ করে। পরের দিন সকালে রিও ঘুম থেকে উঠে জানালায় গিয়ে সিয়ংকে ডাকতে যায়, কিন্তু সিয়ং অলরেডি অফিসে চলে গিয়েছে। তাই রিও তাকে কল দেয়, কিন্তু সিয়ং মিটিং রুমে ফোনটা ফেলে গিয়েছিল। লিনা সিয়ং এর ফোনে রিওর কল দেখে কলটা কেটে দেয়, কিন্তু সিয়ং তখন সেটা আবার দেখে ফেলে। তাই সে লিনাকে বলে তুমি একটু বেশিই করে ফেললে। আমি কখনো তোমার কোনো কথাকে গুরুত্ব দেইনি, কারণ তুমি আমার ক্লাসমেট ছিলে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার সব ভুল মাফ করে দেব। লিনা বলে তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। সিয়ংও তখন পরিষ্কারভাবে লিনাকে বলে দেয় যে আমি অন্য কাউকে পছন্দ করি, তাই দয়া করে তোমার বিহেভিয়ার চেঞ্জ করো, কারণ আমি চাই না আমার গার্লফ্রেন্ড তোমার কারণে আনকমফোর্টেবল ফিল করুক। তারপর সিয়ং রিওকে মেসেজ করে ওকে মুভি ডেটের জন্য ডাকে। রিও তো সিয়ং এর সাথে ফার্স্ট ডেটে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই সে রেডি হতে যায়। তারপর রিও সেইভাবে রেডি সেডি হয়ে থিয়েটারে পৌঁছে যায়। মুভি কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে। সিয়ং সেখানে বসে বসে কাজ করছিল। রিওর দিকে সে একবারও তাকাচ্ছিল না। রিও বলে আমি এখানে, কিন্তু তুমি একবারও আমার দিকে তাকাওনি। সিয়ং 1 সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়ে আবার কাজ করতে শুরু করে। রিও জিজ্ঞাসা করে তুমি কিসের কাজে এত ব্যস্ত? সিয়ং বলে এটা থিয়েটার ইনোভেটের প্রজেক্ট। আমার মাথায় একটা আইডিয়া এসেছে এখানে আসতে, তাই এখনই সেটা এঁকে নিচ্ছি যেন পরে এটা ভুলে না যাই। রিও ওর ক্লোজে এসে ব্লু প্রিন্ট দেখতে থাকে। এতে সিয়ং আরো নার্ভাস ফিল করে। তারপর রিও জিজ্ঞাসা করে তুমি কি পপকর্ন খেতে চাও? সিয়ং কিছু বলে না। রিও বলে তাহলে আমি গিয়ে কিছু ড্রিঙ্কস নিয়ে আসি। সিয়ং বলে ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি ততক্ষণে কাজটা করে ফেলি। তারপর মুভি শুরু হয়। হলের ভেতর সব কাপলরা একে অপরের সাথে ঘেঁষে বসেছিল, কিন্তু শুধু ওরা দুজনেই ছিল যারা চুপচাপ বসেছিল। দুজনেই বুঝতে পারছিল না যে তারা কি করবে। ইভেন তারা দুজন দুজনের হাত ধরতেও দ্বিধাবোধ করছিল। এই নিয়ে রিওর একটু মন খারাপ হয়, কারণ তাদের প্রথম ডেটে কিছুই হচ্ছিল না। সিনেমা দেখে বাড়ি ফেরার পথে সিয়ং আর রিও দুজনে একে অপরের হাত ধরতে চেয়েছিল, কিন্তু সিয়ং সাহস পাচ্ছিল না। সিয়ং তো হাত ধরছিল না, তাই রিও একটু চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে সিয়ং থেমে যায়। সিয়ং তখন বলে ওঠে আমাদের আলাদা আলাদা করে বাড়ি যাওয়া উচিত, যাতে আগের বারের মতো কেউ আমাদের একসাথে না দেখে ফেলে। রিও বলে আমরা তো ছোটবেলা থেকে একসাথে ঘোরাফেরা করি, সবাই তো এভাবেই আমাদের দেখেছে। সিয়ং বলে তুমি তো বলেছিলে কেউ যেন আমাদের ডেটিং এর কথা না জানে, তাই তুমি আগে যাও, আমি অন্য দিক দিয়ে যাব। কি আর করা, রিওকে একাই যেতে হয়।
রিও খুব মন খারাপ করে কারণ তার প্রথম ডেট একদমই রোমান্টিক হয়নি। পরের সিনে দেখায় রিও তার কুকিং ক্লাসে খুব সুন্দর করে রান্না করে, তারপর সেটা প্যাক করে সে সিয়ং এর কাছে নিয়ে আসে। ক্লাস শেষ হওয়ার পর সে সিয়ং কে কল করে এন্ড এখন দেখা করার কথা বলে, কিন্তু সিয়ং বলে সে এখন একটু বাইরে আছে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ, তাই সে রাতে তার সাথে দেখা করবে। রাতে দেখা করার কথা ভেবে রিও খুবই খুশি হয়ে বাসায় ফিরে যায়। রাতে সিয়ং এর সাথে তেহির একটা মিটিং ছিল, কথা মতো রিও তো রাতে সিয়ং এর অফিসে আসে আর এসে দেখে তেহি এখানে। তেহিকে এখানে দেখে রিও খুব জেলাস ফিল করে। এটা সবার সামনে প্রকাশ না করলেও পরে সে সিয়ং এর সাথে এই নিয়ে তুমুল ঝগড়া করে, যার কারণে ডেটিং শুরু হতে না হতে তাদের মধ্যে মান অভিমান শুরু হয়ে যায়। কয়েকদিন ধরে কেউ কাউকে কল করে না, দেখা করে না। রিও তো এদিক দিয়ে ভাবছিল সিয়ং তাকে কেন আগে কল করছে না। এসব নিয়ে সে ময়ূমের সাথে শেয়ার করে। ময়ূম তার সব কথা শুনে সিয়ং এর পক্ষ নিয়ে কথা বলে, কারণ সিয়ং তো তার সব জেলাসি ফিল সাইডে রেখে রিওকে হিউনজনের সাথে দেখা করতে দিয়েছিল। তাহলে রিও কেন কাজের কারণে তেহির সামনে সিয়ং কে মেনে নিতে পারছে না? রিও এর উত্তর জানে না। তেহির সাথে সিয়ং কে তার ভালো লাগে না মানে ভালো লাগে না, ব্যাস। পরের দিন সকালে সিয়ং এর মা বাবা রিউর মা বাবা এক ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিয়ং এর মা বাবার হাবভাব দেখে তো ফুল নিউলি ম্যারিড কাপলদের মতো লাগছিল। সিয়ং এর বাবা তো সিয়ং এর মায়ের অনেক খেয়াল রাখছে, মানে মানুষ নতুন ডেটিং শুরু করলে যা করে আর কি। আর অন্যদিকে রিউর বাবা মা তো এইসব কিছুই করছিল না, তাদের দেখে মনে হচ্ছিল ম্যারিড লাইফ মানে খুবই প্যারাদায়ক। তো এই সিনগুলো খুবই ফানি আর সুন্দর ছিল। এদিকে তেহি তার প্রতিশ্রুতি মতো সিয়ং আর মিয়ং এর জন্য উপহার পাঠায়। সে মিয়ং কে দেয় খুব দামি একটা বাটির সেট। এটা দেখে মিয়ং খুব খুশি হয় এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তার স্ত্রীকে এটা দেখানোর জন্য। আর সিয়ং তার উপহার খুলে দেখে একটা নোট লেখা, একটা ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে এই বিশেষ বাটিতে ওয়াইন পান করা হয়। এর মানে হলো বর কনে একে অপরের জন্য পারফেক্ট। নোটে তেহি বলে, এটা আমার তরফ থেকে তোমাদের জন্য উপহার, আমি চাই তোমরা দুজন খুবই সুখী থাকো। পরের সিনে দেখায় রিও পুরো প্রিন্সেস কমিক সেট নিয়ে এসেছে, কিন্তু তার পড়তে ইচ্ছে হচ্ছিল না, একাই একঘেয়ে লাগছিল। তাই সে হাঁটতে বের হয়। পথে রিওর দেখা হয় সিয়ং এর সঙ্গে এক মোড়ে, যেখানে সিয়ং একটি বিড়ালকে খাওয়াচ্ছিল। রিও বলে, তুমি এখানে কি করছো? সিয়ং বলে, তোমার চোখ খারাপ নাকি? রিও জিজ্ঞাসা করে, তুমি কি সবসময় এত দয়ালু ছিলে? সিয়ং বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে কোল্ড হার্টেড পার্সন ভেবেছো? রিও বলে, বয়ফ্রেন্ড? এটা আবার কবে হলো? সিয়ং বলে, যদি আমি তোমার বয়ফ্রেন্ডই না হই তাহলে আমি কি? রিও বলে, হ্যাঁ তুমি তাই, কিন্তু আমি জানি না কেন এই শব্দটা আমার কাছে তোমার জন্য একটু অদ্ভুত লাগে। তারপর সে জিজ্ঞাসা করে, তুমি কি বিড়ালের ঘরটা বানিয়েছো? সিয়ং বলে, হ্যাঁ, মনে নেই? এরপর শুরু হয় তাদের হাই স্কুল সময়ের ফ্ল্যাশব্যাক। রিও একবার একটা বিড়ালকে বাঁচিয়েছিল। বিড়ালটা আহত ছিল, তাই সে তাকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। রিওর বিড়ালের লোমে অ্যালার্জি ছিল, কিন্তু তবুও সে তাকে একা ফেলে যেতে চায়নি, তাই সে কাপড় দিয়ে তাকে ঢেকে রাখে। বিড়ালটা থাকার কোনো জায়গা ছিল না। তখন রিও বিড়ালটার জন্য খুব চিন্তিত ছিল, তাই সিয়ং সিদ্ধান্ত নেয় যে সে তার জন্য একটা বিড়ালের ঘর বানাবে। শেষমেশ একটা ডিজাইন বেছে নিয়ে নিজেই ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পর রাতের মধ্যে সে ঘরটা তৈরি করে ফেলে। তারপর দুজনেই বিড়ালটাকে তার নতুন ঘর দেখায়, ওর জন্য খাবারও নিয়ে আসে। রিও এটা দেখে খুব মুগ্ধ হয়। প্রশংসা করতে যেয়ে সে ঢাকা খেয়ে পড়ে যায়, যার ফলে সিয়ং এরও জামায় ময়লা লেগে যায়। তারপর সিয়ং তাকে মারার জন্য পেছনে ধাওয়া করে। এখন বর্তমানে ফিরে আসি। সিয়ং বলে, ওই বিড়ালের ঘরটাই ছিল আমার বানানোর প্রথম ঘর। ওটা একটু দুর্বল ছিল, তাই আমি এটাকে নতুন করে বানিয়ে দিয়েছি। আর হয়তো এখন যে বিড়ালগুলো এখানে থাকে তারা সেই বিড়ালেরই বাচ্চারা যাকে তুমি বাঁচিয়েছিলে, কারণ এরা দেখতে ঠিক ওই একই রকম বিড়ালের মতো। রিও খুব উত্তেজিত হয়ে তাদের দেখতে যায়, কিন্তু সিয়ং তাকে থামিয়ে তার অ্যালার্জির কথা মনে করিয়ে দেয়। সিয়ং বলে, প্রথমবার এই বিড়ালের ঘর বানিয়ে আমার খুব ভালো লেগেছিল, তাই সেই সময় আমি আর্কিটেক্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। রিও বলে, মানে এই বিড়ালটাই ছিল তোমার প্রথম ক্লায়েন্ট? সিয়ং বলে, না, তুমি আমার প্রথম ক্লায়েন্ট ছিলে। আমি এটা তোমার জন্য বানিয়েছিলাম, কারণ তুমি বিড়ালটার জন্য খুব মন খারাপ করছিলে। তোমাকে খুশি করার জন্যই আমি এটা বানিয়েছিলাম। এটা শুনে রিও খুব খুশি হয়। দুজনের মধ্যে আবার সবকিছু একটু ঠিকঠাক হয়। রিও সিয়ংকে তার বাসায় নিয়ে আসে ডিনার করার জন্য। দুই বাড়িতে কেউ ছিল না, ওরা দুজনেই ছিল। রিওর ভাই ডংজিনও তার কাজের জন্য বাইরে গেছে, রাতে বাড়ি ফিরবে না সে, মানে বাড়ি এখন ফুল ফাঁকা। তারপর সিয়ং এখানে গল্প করতে করতে রিওকে বলে যে সে রিওকে কতটা লাইক করতো।
এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। প্রথমবার যখন রিউ তার কাঁধে ঘুমিয়েছিল তখন সিয়ং ভীষণ নার্ভাস ছিল। মুভি থিয়েটারে রিউকে দেখে সে খুব নার্ভাস হয়ে পড়েছিল, তাই সে তার কাজের অজুহাত দিয়েছিল। তখন সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত আর কি নয়। সিয়ং বলে, আমি এই দিনের জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু এখন যখন তুমি সত্যি আমার সঙ্গে আছো তখন আমি খুবই নার্ভাস হয়ে যাই। আমি বুঝতে পারি না যে আমি কি করব। রিউ বলে, আমি তো ভেবেছিলাম এখন আমরা ডেট করছি বলে তুমি আমাকে আর আকর্ষণীয় ভাবো না, আমার প্রতি তোমার সব অ্যাট্রাকশন শেষ হয়ে গিয়েছে। এই ভেবে আমি অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম। সিয়ং বলে, একদমই নয়, বরং ঠিক এর উল্টোটা। আমি তোমাকে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি জানি না ঠিক কিভাবে তোমার সঙ্গে আমি আচরণ করব। দুজনের মধ্যে এখন একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল। সিয়ং এটাকে ইগনোর করার জন্যই চলে যেতে চেয়েছিল, কিন্তু রিউ তাকে যেতে দেয় না। আর তারপর রাতে তাদের মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত শুরু হয়। আর এখানে এপিসোড 12 শেষ হয়। পরের এপিসোডটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এপিসোড 13 পরের দিন সকালে শুরু হয়। সিয়ং রিউর দিকে তাকিয়েছিল, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখন একসাথে আছে। তার মনে হচ্ছিল যেন এটা একটা স্বপ্ন। তাই রিউ তার মাথায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, এটা সত্যি। তারপর রিউ তাকে নিজের অনুভূতির কথা বলে যে সেও সিয়ং এর সাথে খুব বিশেষ কিছু অনুভব করছে। সিয়ং বলে, এটা হলো ভালোবাসা। রিউ বলে, ভালোবাসা বলা এখনই তাড়াহুড়ো হবে, আর তাছাড়া মাঝে মাঝে এই শব্দটা শুনে আমার একটু ক্রিঞ্জ লাগে আর বিব্রতও লাগে। তখন সিয়ং ওকে বলে, তোমাকে অনেক ভালোবাসি, পরিবার হিসেবে, বন্ধু হিসেবে, আর একজন নিজের নারী হিসেবে। তোমার জন্য আমার ভালোবাসার সময় সময় আলাদা ছিল, কিন্তু এমন কোনো সময় ছিল না যে আমি তোমাকে ভালোবাসিনি। তখন হঠাৎ রিউর মা বাবার কণ্ঠস্বর শোনা যায়, যারা বাইরে থেকে একটু ঝগড়া করতে করতে আসছিল। মানে তারা ট্রিপ থেকে ফিরে এসেছে। তাই তারা গেট খোলার আগেই দুজন দ্রুত কমিক্স গুলো নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। তারা আসা মাত্রই সিয়ং জিজ্ঞাসা করে, তোমাদের ট্রিপ কেমন ছিল? রিউ এর মা বাবা তাদের দেখে অবাক হয়ে যায়। তারপর বলে, তোমরা দুজন এখনো তেমন বড় হওনি বোধহয়, কমিক্স পড়ছো, তাও আবার সকালে। রিউর বাবা জিজ্ঞাসা করে, সিয়ং তুমিও কি এইসব রোমান্টিক কমিক্স পড়ো? তারপর রিউর মায়ের চোখ পড়ে সিয়ং এর শার্টে। সে বলে, তোমার শার্টের একটা বাটন মিস হয়ে গিয়েছে। তখন রিউ আর সিয়ং দুজনেই নার্ভাস হয়ে যায়, কিন্তু মা বলে, তুমি কি বাচ্চা নাকি যে নিজের বোতামও ঠিক মতো লাগাতে পারো না? সিয়ং স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলে, হ্যাঁ হয়তো ভুলে গিয়েছিলাম। তারপর রিউর মা বলে তার মা বাবাকে ফোন করে এখানে আসতে, একসাথে খাওয়ার জন্য। দুই ফ্যামিলি একসাথে খেতে বসে। তারা তাদের ট্রিপ সম্পর্কে জিজ্ঞাসা করে। সিয়ং এর বাবা বলে, খুবই ভালো ছিল, তোমরা দুজন পরিবার আমাদের সাথে যাবে। রিউর মা বলে, একা না, তাদের আগে পরিবার হোক তারপর। এটা শুনে তারা দুজনই হতবাক হয়ে যায়। সিয়ং এর মা বোঝায় যে তাদের আগে বিয়ে করা উচিত, তারপর আমরা সবাই একসাথে যাব। এটা শুনে তারা অবাক হয়ে যায়। তারপর রিউর মা বলে যে আমি আর হেসুক ঠিক করেছি তাদের জন্য জীবন সঙ্গী খুঁজে বের করব। এটা শুনে সিয়ং রিউর উদ্দেশ্যে বলে, আমি মনে করি না কেউ রিউকে বিয়ে করবে। যা শুনে তাদের মা বাবা তাকে বকতে শুরু করে। সিয়ং বোঝাতে যায়, কিন্তু রিউ বলে, আর যাই হোক কোনো মেয়ে সিয়ংকে পছন্দ করবে না। তাদের মা বাবা জিজ্ঞাসা করতে শুরু করে, তোমরা কি বলছো? রিউ বলে, আমরা কোনো খারাপ অর্থে বলিনি, আমরা শুধু একে অপরকে নিয়ে মজা করছিলাম। সিয়ং বলে, হ্যাঁ আমরা তো ছোটবেলা থেকে একে অপরকে এভাবে টিজ করে আসছি, আর এখনো সেটাই করছিলাম। তারপর তারা দ্রুত খাওয়া শেষ করে রিউর রুমে চলে যায়। রিউ বলে, আমাদের আগে থেকে প্র্যাকটিস করা উচিত তাদের সামনে আমরা কিভাবে কি বলবো, যাতে এরকম সমস্যা না হয়। সিয়ং বলে, বরং ভালো হয় যদি আমরা কি সোজাসুজি বলে দেই যে আমরা ডেট করছি। রিউ বলে, সেটা করা যাবে না, এটা সঠিক সময় নয়, আমার এঙ্গেজমেন্টটা তো মাত্রই ক্যান্সেল হয়েছে, হিউনজুন চলে গেছে খুব বেশি দিন হয়নি, তাই যদি এখন আমরা ওদের এটা বলে দিই তাহলে তারা ভাববে আমি এই সম্পর্কটাকে সিরিয়াসলি নিচ্ছি না। সিয়ং এটা শুনে হেসে বলে, মানে তুমি আমার প্রতি অনেক সিরিয়াস ফিলিংস রাখো? রিউ বলে, মজা করো না। সিয়ং বলে, চিন্তা করো না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। রিউ বলে, না, এতে সবকিছু খুব অস্বস্তিকর হয়ে যাবে। ভাবো তো, যদি আমাদের মা বাবা জানতে পারে আমরা ডেট করছি, তাহলে কি তুমি এমন করে আমার রুমে আসতে পারবে? আমিও তোমার রুমে যেতে পারবো? তখন আমার মা বাবা হাজারো প্রশ্ন করবে, কেন দেখা করতে চাও, কেন বারবার দেখা করছো। তারা আমাদের প্রতিটা পদক্ষেপে নজর রাখবে, আর আমার জন্য কারফিউ বসিয়ে দিবে। আমরা আশেপাশে এলাকাও একসাথে ঘুরতে যেতে পারবো না, কারণ তারা সবসময় আমাদের দেখবে।
তাই যদি এখন বলি তাহলে সবাই আমাদের ওপর বাচ্চাদের মতো নজর রাখবে। সিয়ং বলে তাহলে তো একদমই বলবো না, আর আমরা এমন ভাবে সাবধানে থাকবো যেন তাদের সন্দেহ না হয়, তাহলে আমরা কোনোদিন ধরা পড়বো না। রিও আর সিয়ং খুব খুশি, তাই তারা খুশি মনে ছুটি নিয়ে ঘুরতে বের হয়। তারা অনেক সময় একসাথে কাটায়। এবার তারা কাপলদের মতো সিনেমা দেখে আর একসাথে অনেক গেম খেলে, মজা করে। এই সিনগুলো অনেক সুন্দর আর অনেক রোমান্টিকও ছিল। এদিকে ডংজিনের বিজনেস মোটেও ভালো যাচ্ছিল না, কারণ তার প্রোটিন পাউডার বিক্রি হচ্ছিল না। এই নিয়ে সে খুব চিন্তিত ছিল। এদিকে রিও রাতে সিয়ং এর অফিসে আসে রান্নার প্র্যাকটিস করতে, কিন্তু সে অনেকক্ষণ ধরে সবজিগুলোর দিকে তাকিয়েছিল। রান্না করতে এসেও তাদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। মাঝখানে মিয়ং এসে তাদের রোমান্সের 12টা বাজিয়ে দিলেও পরে তারা ঠিকই কন্টিনিউ করে যায়। এই সিনগুলো খুব সুন্দর ছিল। সেদিন আউটিং এর পর অনেকদিন হলো আজ ইয়ংদোর সাথে ময়ূমের দেখা হয়েছে, কিন্তু দানো ইয়ংদোকে তাদের মায়ে জড়াতে দিতে চায় না। এটা বুঝতে পেরে ইয়ংদোর খুব মন খারাপ হয়। তারপর ময়ূম আবারও দানোকে জিজ্ঞাসা করে যে সেদিন সে তো তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু দানো তো এটা একবারও বলেনি যে ময়ূমকে সে পছন্দ করে না। ময়ূম এত কিছুর পরেও দানোর সাথে সবকিছু মিটমাট করতে চেয়েছিল, কিন্তু দানো আজ সরাসরি ময়ূমকে বলেই দেয় যে সে ময়ূমকে লাইক করে না, যা শুনে ময়ূম খুব হার্ট হয়। পরের সিনে দেখায় রিওর কুকিং ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়। প্রথমে সে একটু নার্ভাস ফিল করছিল, কিন্তু পরে সে পুরো মনোযোগ দেয় রান্নায়। এদিকে সিয়ং খুব তাড়াহুড়ো করে খাচ্ছিল। এটা দেখে মিয়ং বলে তুমি কারোর সাথে ডেট করছো তাই না? সিয়ং তো অবাক হয়ে যায়। মিয়ং বলে তুমি কখন এত তাড়াহুড়ো করে খাও না, আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি এমন তাড়াহুড়ো করে খাচ্ছ, আর সন্ধ্যা 6টা বাজতে না বাজতে তুমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছ। সিয়ং তখন তাকে এই কথাটা এড়ানোর জন্য অজুহাত দেয়। এখানে রিউ পরীক্ষা দিয়ে বের হয়। সিয়ং তাকে নিতে চলে আসে। রিউ জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে? সিয়ং বলে আমি আমার গার্লফ্রেন্ডকে অভিনন্দন জানাতে এসেছি। এটা বলে সে তাকে একটা ফুলের তোড়া দেয়। রিউ বলে এখনো রেজাল্ট তো আসেনি। সিয়ং বলে আমি তোমার মতো না, বুঝলে, রেজাল্টের চেয়ে আমি প্রসেসে বিশ্বাস করি। রিউ বলে তুমি একটু দুষ্ট হয়ে গেছো। সিয়ং বলে আমি তোমার বয়ফ্রেন্ডের মুডে আছি। রিউ বলে এখন তো একদম নার্ভাস লাগছে না তোমাকে? তাদের মধ্যে এমন ঠাট্টা চলতেই থাকে। পরের সিনে দেখায় ডংজিন অফিসে যাওয়ার পথে লিনার সাথে দেখা হয়। জিজ্ঞাসা করলে সে বলে আমি বিজনেস ট্রিপে গিয়েছিলাম আর এখন সেখান থেকে ফিরে সরাসরি অফিসে যাচ্ছি। তারা কথা বলছিল তখনই রিউ আর সিয়ং সেখান দিয়ে যাচ্ছিল। ডংজিন রিউর হাতে থাকা ফুলের তোড়া দেখে জিজ্ঞাসা করে এটা তোমাকে কে দিল? সিয়ং তাড়াতাড়ি করে সেটা তার হাত থেকে নিয়ে বলে এটা আমার, কিন্তু রিউ এটা চুরি করে পালাচ্ছিল। ডংজিন রিউকে বলে তুমি এখন ফুলও চুরি করা শুরু করেছো, দাঁড়াও আমি গিয়ে মাকে সব বলবো। তখন লিনা বলে তোমরা দুজন ভাই বোন? রিউ বলে হ্যাঁ, আর তোমরা একে অপরকে কিভাবে চেনো? তারপর ডংজিন এখানে জানতে পারে যে লিনা সিয়ং এর অফিসে জব করে। এরপর সে সিয়ং এর অফিসটা দেখতে আসে। কিছুক্ষণ পর লিনা এসে ডংজিনকে বলে তুমি যে প্রোটিন পাউডারটা সেল করছো সেটা তো ভেরিফাইড না, তোমার তো এর জন্য জেল হয়ে যেতে পারে। এটা শুনে ডংজিন বড় ধাক্কা খায়। এটা শুনে রিউ তার কান ধরে টেনে বাড়ি নিয়ে যায় আর তার মায়ের কাছে বিচার দেয়। তার মা কথাটা শুনে খুব কষ্ট পায়। সে ভেবেছিল এবার অন্তত তার ছেলে ভালো কিছু একটা করবে। রিউ ডংজিনকে তার সব কাস্টমারের টাকা রিফান্ড করে দিতে বলে। রিউর কথা মতো সে সব টাকা কাস্টমারদের ফিরিয়ে দেয়। রিউ ডংজিনের রুমে ওকে দেখতে আসলে ডংজিন বলে তুমি দরজায় নক না করে কেন এসেছো? রিউ বলে তুমিও তো আমার রুমে নক না করে আসতে। ডংজিন বলে হ্যাঁ, তারপর তুমি তো রুমের বাইরে একটা বোর্ড ঝুলিয়ে দিলে, যদি তোমার রুমে আসতাম তাহলে তুমি আমাকে মেরে ফেলবে বলতে। রিউ বলে কারণ তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আমি ভাবতাম মা তোমাকে বেশি ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছিলাম নাম্বার 1 হতে, কিন্তু মার কাছে সবসময় তুমিই প্রথম ছিলে। ডংজিন বলে তেমন কিছুই ছিল না, তুমি মার সবকিছু ছিলে, তুমি ছিলে তার গর্ব। রিউ বলে এখন সেসব কিছুই আর গুরুত্বপূর্ণ নয়, আমি তোমার থেকে 1 বছরের বড়, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি সবাই বিশেষ হয় না, বেশিরভাগ মানুষ সাধারণ জীবনই কাটায়, আমি তাদেরই একজন। তাই স্পেশাল হওয়ার চেষ্টা করো না, যা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই করো, যা তুমি ভালোবাসো। বাড়ি থেকে মা বাবা তাদের কথা শুনছিল। 2 ভাই বোন একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়। পরের দিন ছিল রিউর রেজাল্টের দিন, তাই সিয়ং খুব চিন্তিত ছিল। সে দেখে রিউ জানালায় দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দ্রুত নিজের জানালার কাছে আসে। রিউর মুখ নিচু দেখে সে সান্ত্বনা দিতে শুরু করে। বুঝতে পারে রিউ ফেল করেছে, তাই বলে ঠিক আছে, প্রথমবারই পাশ করা তো এত সহজ নয়। কিন্তু তখন রিউ আনন্দের সঙ্গে বলে আমি প্রথম চেষ্টাতেই পাশ করে গিয়েছি, আর আমি কোরিয়ার ফুড ক্রাফটসম্যান সার্টিফিকেটও পেয়ে গিয়েছি। এটা শুনে সিয়ং খুব খুশি হয়। সে খুশিতে জানালা দিয়েই লাফিয়ে রিউর রুমে
যেতে নিচ্ছিল, কিন্তু রিউ তাকে থামিয়ে বলে দরজা দিয়ে আসো, না হলে এখানে পড়ে যে সোজা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর তারা ঠিক করে পার্কের কাছে দেখা করবে, যেখানে রিউ একটা টুপি পরে আসে যাতে কেউ তাদের চিনতে না পারে, আর সিয়ং এর থেকেও একটু দূরে বসে। তখন সিয়ং বলে তোমাকে এভাবে দেখলে কেউ না কেউ নিশ্চয়ই সন্দেহ করবে, আর যাই হোক আমরা তো বছরের পর বছর একসঙ্গেই আছি, তাই কেউ যদি আমাদের দুজনকে হাগও করতে দেখে তাতে একটু অবাক হবে না, কারণ সবাই আমাদের ছোটবেলা থেকে একসঙ্গেই দেখছে। সে রিউকে জড়িয়ে ধরে ওকে কংগ্রাচুলেট করে আর তাকে এখন থেকে রান্নাঘরে সাবধানে কাজ করতে বলে। পরের সিনে দেখায় ময়ূম তার মেন্টরের মৃত্যুবার্ষিকীতে তাকে ফুল দিতে আসে। 3 বছর আগে একটি স্কুলে আগুনে পুড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে তার মেন্টর তার নিজের জীবন হারায়। ফুল নিবেদন শেষে ময়ূম সেখান থেকে যখন চলেই যাচ্ছিল তখন সে দেখে দানু আর ইয়ংদু ওখানে আসছে, আর এখানে একটা বড় সত্য ঘটনা জানা যায়। ইয়ংদু আসলে দানোর নিজের মেয়ে না, সে হলো দানোর বড় ভাইয়ের মেয়ে। অ্যাক্সিডেন্টের সময় দানোর ফুল ফ্যামিলি মারা যায়, শুধুমাত্র ইয়ংদুর মা ইয়ংদুকে এমন ভাবে রক্ষা করেছিল যে ইয়ংদু বেঁচে যায়। দানো সেদিন তাদের সাথে ছিল না, সে একটা স্টোরি কভার করতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে শুনে এই ঘটনা। সেই দিনের পর থেকে ইয়ংদু দানোর কাছে সব। তারা আগে যেখানে থাকতো সেখানকার লোকেরা ইয়ংদুকে নিয়ে গসিপ করছিল যে ইয়ংদুর জন্য তার ফ্যামিলি মারা গিয়েছে। এইসব কথা যেন ইয়ংদুর মনে কোনো আঘাত না হানে, তাই দান ও ইয়ংদুকে নিয়ে এই এলাকায় চলে এসেছে। ময়ূম এই সব কিছু দেখে ফেলে, আর তারপর দানও ময়ূমকে সব বলে দেয়, আর এটাও বলে যে ইয়ংদুই তার কাছে সব, তাই সে এখন কোনো রিলেশনে জড়াতে চায় না। এখানে তো ময়ূমের মন আবারও ভাঙে। পরের সিনে দেখায় রিউ অনেক বড় বড় রেস্টুরেন্টে আবেদন করে জবের জন্য। রিউ কুকিং ক্লাসের বন্ধুরা সব বড় বড় রেস্টুরেন্টে চাকরি পেয়ে গিয়েছে, শুধুমাত্র সে বাদে, যার কারণে রিউর অনেক মন খারাপ হয়। অন্যদিকে সিয়ং একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়, যেখানে সে বেস্ট আর্কিটেকচার পুরস্কার পেতে যাচ্ছে। সেখানে সে রিউর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে রিউকে নিজের অফিসে ডাকে। রিউ রান্নার প্র্যাকটিস করতে করতে তার সঙ্গে কথা বলছিল। তখন সিয়ং তাকে জিজ্ঞাসা করে পরের সপ্তাহে তুমি কি ফ্রি থাকবে। রিউ এর কারণ জিজ্ঞাসা করলে সিয়ং বলে একটা আর্কিটেকচারাল অ্যানুয়াল প্রোগ্রাম আছে, যেখানে আমি বেস্ট আর্কিটেকচারের অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। এটা শুনে রিউ তার জন্য খুব খুশি হয় এবং তাকে অভিনন্দন জানায়। সিয়ং বলে যে আমার অনেক আর্কিটেক্ট বন্ধু আর মেন্টররা সেখানে আসবে, মিয়ংও আসবে, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে চাই। তখন রিউ বলে আমার মনে হয় না আমি যেতে পারবো। সিয়ং এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে হয়তো আমার যাওয়া উচিত নয়। সিয়ং জিজ্ঞাসা করে কেন, তুমি কি অস্বস্তি বোধ করবে বলে ভয় পাচ্ছ? রিউ বলে তেমন কিছু না। সিয়ং বলে পরিবারের থেকে লুকানো ঠিক আছে, আমি তাতে রাজি, কিন্তু অন্যদের থেকে লুকানোর মানে কি? রিউ বলে তুমি তো দেখেছো ডংজিন আর লিনা একে অপরকে চেনে, তাই আমি জানি না পার্টিতে কারা আসবে। এসব শুনে সিয়ং একটু আপসেট হয়ে যায়। তখন রিউ দুঃখ প্রকাশ করে তার কাছে ক্ষমা চায়। পরের সিনে দেখায় ডংজিন তার পুরনো জিমের বাইরে ঘোরাঘুরি করছিল। তার সাহস হচ্ছিল না আবার বসের কাছে যে কাজ চাওয়ার। তখন বস তাকে বাইরে থেকে দেখে ভেতরে ডেকে নেয়। ডংজিন তার কাছে ক্ষমা চায় এবং বলে সে আর এরকম ভুল করবে না, তাই বস তাকে আবার কাজে রাখে। রিউ তার বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে আসে। তার এক বন্ধু বিখ্যাত রেস্টুরেন্টে চাকরি পেয়েছে, আরেক বন্ধু নিজের রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে। রিউ তাদের অভিনন্দন জানায়। তারপর সে বলে আমি এখনো যেসব জায়গায় আবেদন করেছি তার কোনো রিপ্লাই পাইনি, হয়তো আমি একটু বয়স্ক হয়ে গিয়েছি। তখন তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়। রিউ বাসায় ফিরে দেখে তার জন্য একটা মেইল এসেছে, কিন্তু সেটা ছিল একটা রিজেকশনের মেইল, তাই রিউ আরো মন খারাপ করে। তারপর সে ইয়ঞ্জনের দেওয়া খামটা বের করে, যেখানে লস অ্যাঞ্জেলের একটা কুকিং স্কুলের ভর্তি হওয়ার বিষয়ে লেখা ছিল। সে সেটা দেখে কিছু একটা চিন্তা করতে শুরু করে। রাতে সিয়ং রিউর বাড়িতে রিউর সাথে দেখা করতে আসে। মা বলে সে নিশ্চয়ই নিজের ঘরে আছে, তাই সিয়ং রিউর ঘরে আসে, কিন্তু রিউ সেখানে ছিল না। সিয়ং রিউর বিছানায় এলোমেলো দেখে সেটা ঠিক করে দেয়। এরপর সে স্টাডি টেবিলের দিকে তাকায়। তখন সে দেখে ওই কুকিং ক্লাসের ফর্মগুলো। রিউ এলে সে তাকে এটা নিয়ে জিজ্ঞাসা করে। সিয়ং বলে হিয়ঞ্জুন এটা তোমাকে দিয়েছিল না, কিন্তু এখনো তুমি কেন এটা রেখেছো? রিউ কিছু বলে না। তারপর সিয়ং একটা নোট দেখায়, যেখানে রিউ ওই স্কুল সম্পর্কে অনেক রিসার্চ করছিল। রিউ বলে মা শুনে ফেলবে, বাইরে গিয়ে কথা বলি। তারপর তারা দুজন বাড়ি থেকে বাইরে যায়। সিয়ং জিজ্ঞাসা করে তুমি কি আবার আমাকে ছেড়ে বিদেশ চলে যাবে? রিউ বলে আমি শুধু দেখছিলাম। সিয়ং বলে ঠিক আছে, কিন্তু ওটা নিয়ে রিসার্চ করার কি দরকার? জানো তুমি যখন প্রথমবার বিদেশ চলে গিয়েছিলে তখন আমার জন্য কত কঠিন ছিল এই সময়টা পার করার, আর এখন যখন আমরা একসাথে আছি তখন সময় কত দ্রুত কেটে যাচ্ছে, এটা ভাবলেই আমার রাগ হয়।
তারপর তুমি কিভাবে আমার সঙ্গে কথা না বলে এসব চিন্তা করতে পারো? রিও বলে আমার জন্য এটা কঠিন। সিয়ং বলে তোমার থেকে দূরে থাকাটা আমার জন্য কঠিন, আর তুমি আবার বিদেশে যাওয়ার কথা ভাবছো। একটা কথা বলি, আমি চাই তুমি যা করতে চাও তাই করো। তুমি বলেছিলে আমাদের সম্পর্ক গোপন রাখতে, আমি রাজি হয়েছিলাম। আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি, আমি নিজেকে বলেছিলাম আমি অপেক্ষা করব। আমি কি তোমার জন্য কিছুই নই? রিও বলে আমি যেখানে যেখানে চাকরির আবেদন করেছিলাম সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে, কেউ আমাকে ইন্টারভিউতে ডাকেনি। আমি ভেবেছিলাম আমি আমার স্বপ্ন পেয়ে গিয়েছি, মানে আমি এখনো ইয়ং। আমি ভেবেছিলাম 34 বছরের বয়সেও নতুন কিছু শুরু করা সম্ভব। আমি আমার সার্টিফিকেট পেয়েছি। আমি অসুস্থ ছিলাম তবুও রান্না করতে চেয়েছিলাম। তাই আমি ভেবেছিলাম যদি একটা ডিগ্রি থাকতো তাহলে ভালো হতো। তাই আমি ওই কুকিং স্কুল সম্পর্কে রিসার্চ করছিলাম। সিয়ং কিছু বলতে চাইলে রিও বলে আমি তোমার কলিগদের সামনে নিজেকে ছোট করতে চাইনি, বরং তোমার পাশে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে চেয়েছিলাম। তাই আমি তোমার সঙ্গে ওই ইভেন্টে যেতে রাজি হইনি। সিয়ং বলে আমি তোমার সঙ্গে মোটেও এম্বারেস ফিল করি না। তুমি যেরকম আমি তোমাকে সেভাবেই পছন্দ করি। তুমি কি করো, কেমন করে আসো, এইসব কিছু আমার যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন তেমনই। রিও বলে এটা বলার জন্য তোমাকে ধন্যবাদ। শুনে ভালো লাগলো, কিন্তু এটা যথেষ্ট নয়। আমি শুধু ভালোবাসা দিয়ে বাঁচতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। সিয়ংও তার সঙ্গে যেতে চায়, কিন্তু রিউ তাকে বাধা দেয়। সে বলে দয়া করে আমাকে ফলো করো না, আমার কিছু সময়ের দরকার। আমি কয়েকদিন একা থাকতে চাই, মাত্র 1 সপ্তাহ। তুমি কি এটা আমার জন্য করতে পারবে? এটা বলে সে চলে যায়। সিয়ং কিছুই আর বলতে পারে না। সামনে অন্ধকার ছিল, তাই সে গাড়ির লাইট অন করে দেয় যাতে অন্ধকারে রিউ বাড়ি যেতে প্রবলেম না হয়। মধ্যরাতে বাড়ি ফেরার পথে দানো ময়ূমকে দেখে, যে রেস্টুরেন্টের বাইরে অনেক ড্রিঙ্ক করছিল। ময়ূম খুব ড্রাঙ্ক ছিল। সে ওই ড্রাঙ্ক অবস্থায় দানোকে আবল তাবল কথা বলছিল, আর উল্টাপাল্টা কাজও করছিল। ওর চশমা খুলে ওকে দেখছিল, আরো কত কিছুই করছিল। এসব করতে করতে একটু পরেই সে ঘুমিয়ে যায়। তারপর দানো তাকে বাড়িতে নিয়ে আসে। ওকে কাঁধে করে নিয়ে আসার সময় ময়ূম দানোকে অনেক বিরক্ত করে, কিন্তু দানো তাকে কিছুই বলে না। বাড়ির সামনে আসতেই ময়ূমের মা বেরিয়ে আসে। মা দানোকে ধন্যবাদ জানায় ময়ূমকে বাড়ি নিয়ে আসার জন্য, আর দুঃখ প্রকাশ করে। মা বলে ও এখনো বড় হয়নি, ছোটবেলা থেকে ও এরকম অনেকবার আমাকে লজ্জায় ফেলেছে। জানি না কেন এত ড্রিঙ্ক করেছে, হয়তো আমি ওকে ঠিকভাবে বড় করতে পারিনি। জানি না কে ওকে এভাবে গ্রহণ করবে। দানো বলে না, আপনি ওকে খুব ভালোভাবে বড় করেছেন, আর আমি ময়ূমকে বিয়ে করতে চাই। এটা শুনে ময়ূম আর ময়ূমের মা অবাক হয়ে যায়। সে বলে আমি চেয়েছিলাম নিজের অনুভূতিটাকে দমিয়ে রাখার, কিন্তু আমি তার পারলাম না। এটা শুনে ময়ূম আরো বেশি অবাক হয়, আর মা অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর কি হবে সেটা আমরা পরেই জানতে পারবো। এদিকে সিয়ং রিউকে অনেক মিস করছিল। সে রিউকে ফোন করতে চেয়েছিল, কিন্তু ওই যে রিউ বলেছিল তার স্পেস দরকার, তাই সে রিউকে বিরক্ত করে না। এখানে রিউ রান্নায় মনোযোগ দেয়, কিন্তু সে ভালোভাবে রান্না করতে পারছিল না, আর সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, কারণ সেও সিয়ংকে খুব মিস করছে। দুজনেরই কোনো কাজে মন বসছিল না, দুজন দুজনকে খুব মিস করছিল। পরেরদিন সকালে রিউ দেখে তার ভাই সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। সে রিউকে প্রতিশ্রুতি দেয় যে সে মাকে সব টাকা ফেরত দেবে, কারণ এখন সে আবার তার জিমের কাজ ফিরে পেয়েছে, এবং এখন সে পেশাদার সার্টিফিকেশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তারপর সে রিউকে বলে যে আমি একটা জিনিস বুঝেছি, এতদিন আমি এমন আচরণ করতাম কারণ আমি নিজেকে তোমার থেকে নিচু ভাবতাম। তোমার সামনে আমি খুব ছোট আর লজ্জিত বোধ করতাম, তাই আমি এত একগুঁয়ে হয়ে গিয়েছিলাম, আর সবসময় ভাবতাম তোমার চেয়ে ভালো কিছু করে দেখাবো। কিন্তু এর ফলে আমি শুধু ভুলই করেছি। যা এখন বুঝতে পেরেছি, আমরা একটা পরিবার, তাই এখন আমি আর কখনো এরকমটা ভাববো না, আর আমি আমাদের পরিবারের জন্য আমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করব। ভাইয়ের এসব কথা শুনে রিউ কিছু একটা উপলব্ধি করে। এদিকে সিয়ং তার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবে না বলে দেয়, আর মিয়ংকে বলে যেন সে এটা সামলে নেয়। তারপর সে তার কনস্ট্রাকশন সাইটে যায় কিছু একটা চেক করতে। তখনই রিউর ফোন আসে। রিউর কল দেখে সিয়ং খুব খুশি হয়, কিন্তু কলটা রিসিভ করার আগে বিল্ডিং এর উপর থেকে কিছু একটা পড়তে শুরু করে, যা সিয়ং এর গায়ের উপরে গিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি রিউ কাঁদতে কাঁদতে হসপিটালে যায়। সে সিয়ংকে হসপিটালে খুঁজছে। ভেতর থেকে সিয়ং এর আওয়াজ শোনা যায়। যখন সে ভেতরে আসে আমরা দেখি সিয়ং এর এক হাত ভেঙে গিয়েছে। সিয়ংকে অক্ষত দেখে রিউ খুবই আবেগপ্রবণ হয়ে যায়। সিয়ং তাকে বলে যে আরে আমার কিছু হয়নি, কেউ কি তোমাকে বলেনি যে আমার বেশি আঘাত লাগেনি? আমার তোমাকে ফোন করা উচিত ছিল। কিন্তু তখন রিউ বলে আমি তোমাকে ভালোবাসি সিয়ং। সিয়ং জিজ্ঞাসা করে রিউ কি হয়েছে? রিউ বলে আমি অনেক বোকা, আমার ভালোবাসার জন্য নিজেকে হীন মনে করা দরকার ছিল না। তোমাকে ওসব বলার পর আমার কোনো কাজে একদম মন লাগেনি। আমার খিদে ছিল না, আমি রান্নাও করতে পারছিলাম না, যা কিছু রান্না করছিলাম সবই খুব খারাপ হচ্ছিল, তাই আমি প্র্যাকটিসও করতে পারছিলাম না। আমি তোমাকে বলেছিলাম আমাকে ফোন না করতে,
কিন্তু আমি শুধু তোমার ফোনেরই অপেক্ষায় ছিলাম। সবকিছু একেবারে এলোমেলো লাগছিল। আর তুমি জানো আজ তোমার ব্যাপারে এই অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শকে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল। রিউকে তার জন্য এত প্যানিক হতে দেখে সিয়ং হাসে আর ওকে সরি বলে। রিউ বলে, এমন সময় তুমি হাসছো কেন? যদি আবার এরকম করে আমাকে ভয় দেখাও আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। সিয়ং মজা করে বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো আমি খুশি হব। সে রিউকে জড়িয়ে ধরে রিউকে কাঁদতে মানা করে আর বলে, আমার কিছু হয়নি আর এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো। তাই চুপ করো আর ভবিষ্যতে যাই হোক না কেন আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আমি তোমাকে আর কখনো একা ছেড়ে যাব না। তাই তুমি একটু আগের কথাটা আবার বলতে পারো? রিউ বলে, তুমি কি একটু আগের কথাটা 2বার শুনোনি? তখন সিয়ং তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ মিস করেছি। আমি জানতাম আজ আমি তোমার দেখা পাবো, তাই আজ আঘাত পাওয়ার পরও আমি খুব খুশি ছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে। এরপর সিয়ং আর রিউ একে অপরকে জড়িয়ে ধরে নিজের মনের কথা এক্সপ্রেস করে। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই এপিসোড এখানেই শেষ হয়। এপিসোড 14 শুরু হয় ঠিক আগের এপিসোড থেকে, যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। সিয়ং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রিউ তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এই ঘটনাটা ঘটে। তখন সিয়ং বলে, যখন রিউ তাকে ফোন করেছিল সিয়ং বিল্ডিং এর বাইরে এসে ফোনটা রিসিভ করতেই যাচ্ছিল, ঠিক তখনই বিল্ডিং এর ওপর থেকে কিছু একটা পড়ে। বলতে গেলে 4 থেকে 5টা পাথর লাগানো টাইলস নিচে পড়তে শুরু করে সিয়ং এর ওপর। আর ঠিক সেই সময় সিয়ং এর কাছে মৃত্যুটা খুব কাছ থেকে মনে হয়েছিল। তখন সিয়ং এর চোখের সামনে তার পুরো জীবন ভেসে উঠেছিল, আর সেই প্রতিটা মুহূর্তে রিউ ছিল তার সাথে। ছোটবেলা থেকে হাই স্কুল, তারপর কলেজ, এরপর রিউর এখানে আসা আর তাদের লাভ স্টোরির শুরুটা, সবকিছু সিয়ং এর চোখের সামনে ভেসে উঠেছিল। কিন্তু ভাগ্য ভালো যে সিয়ং তখন এক ধাপ পেছনে চলে গিয়েছিল, যার কারণে সব টাইলস তার সামনে পড়ে যায়। তবে একটা টাইলস তার হাতের উপরে পড়ায় তার হাতে আঘাত লাগে। সব শুনে রিউর আরো বেশি চিন্তা হতে থাকে। সে বলে, যদি তুমি 1 সেকেন্ড ওখানে দেরি করতে তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত জানো? এখন ভাবলে বুঝি তোমার কাজটা কতটা বিপজ্জনক। যে কোনো সময় তোমার উপর কিছু পড়ে যেতে পারে, তাই এখন থেকে খুব সাবধানে থাকবে। তারপর সিয়ং এর কাছে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে সে থেমে যায়। রিউ জিজ্ঞাসা করলে সে বলে যে রিউ 3য় স্থান পেয়েছে। রিউ জিজ্ঞাসা করে এর মানে কি? সিয়ং বলে, রিউ কুকিং প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। রিউ বলে, কিন্তু আমি তো কোনো প্রতিযোগিতায় অংশই নেইনি। সিয়ং বলে, আমি নিয়েছিলাম। তখন এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে রেস্টুরেন্টের জন্য সিয়ং সেরা স্থপতির পুরস্কার পেতে যাচ্ছিল। সে যখন রেস্টুরেন্টে গিয়েছিল তখন সে ওই হেলদি রেসিপি কন্টেস্টের পোস্টার দেখে। তখনই সিয়ং রিউর পক্ষ থেকে সেখানে অংশগ্রহণ করে আর রিউর বানানো ব্রকলি ও চিকেন রিসাতো রেসিপি সেখানে জমা দেয়। তো রিউ ওই হেলদি রেসিপি প্রতিযোগিতায় 3য় স্থান পায়। সিয়ং তার অনুমতি ছাড়া সেখানে অংশগ্রহণ নেওয়ার জন্য রিউর কাছে ক্ষমা চায়। রিউ জিজ্ঞাসা করে, আমি সত্যি পুরস্কার জিতেছি? রিউ তো বিশ্বাসই করতে পারছিল না। সে অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছে আগে, কিন্তু এই প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেও সে খুব খুশি। এটা শুনে সিয়ং অবাক হয়। রিউ বলে, আমি রান্না করতে চাই, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। ভাবতাম মানুষ কি ভাববে সেটা নিয়ে চিন্তিত ছিলাম। এখন আর এসব ভাববো না। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এটা দেখে মনে হচ্ছে গড যেন আমাকে বলছে সামনে এগিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। এদিকে সকালে ময়ূম রেডি সেডি হয়ে কাজের উদ্দেশ্যে বের হতে গেলে তার মা তাকে বলে, দানোর মাথা ঠিক আছে তো? আসলে ময়ূমের মা দানোর সাথে ময়ূমের রিলেশনটা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না বলে দেয়, কিন্তু ময়ূম তার কোনো কথা শোনে না। কানে হাত দিয়ে তার মায়ের কথাটা ইগনোর করে চলে যায়। আসলে ময়ূমের মা ইয়ংদের জন্য এই সম্পর্কটা মেনে নিতে যাচ্ছেন না। ইয়ংদকে তো সে ভালোবাসে, কিন্তু তারপরেও তার মন এটা কিছুতেই মানতে চাচ্ছে না। আর গতকাল রাতেও দানো যখন ময়ূমের মাকে সব সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু ময়ূমের মা দানোর কোনো কথাই শুনবে না বলে দেয়। আর ময়ূমের সাথে ডেট করার চিন্তাও তার মাথায় আনতে না বলে। পরের সিনে দেখায় মিয়ং সিয়ংকে বলে, অ্যাওয়ার্ড পাওয়ার পর তাদের কাছে আরো বেশি প্রজেক্টের অফার আসছে। আমাদের তো এখনই সুযোগ এসেছে। কিন্তু সিয়ং তো এখন কোনো কাজ করতেই চায় না। সে বলে, আমি তো বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে মিয়ং অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, কে, কখন, কিভাবে? সিয়ং বলে, রিউ। এটা শুনে মিয়ং আরো অবাক হয়। সে বলে, তোমরা তো ছোটবেলার বন্ধু, পরিবারের মতো সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? সিয়ং বলে, শান্ত হও আর বলো, যদি আমি রিউকে প্রপোজ করতে চাই তাহলে কিভাবে করব, আমাকে আইডিয়া দাও।
তোমার তো অভিজ্ঞতা আছে। মিয়ং সিয়ংকে প্রপোজালের কয়েকটা আইডিয়া দেয়, কিন্তু একটাও কাজের না। তখন লিনা এসে সিয়ংকে একটা আইডিয়া দেয় যেটা সিয়ং এর খুব পছন্দ হয়, আর ঠিক করে যে সে রিউকে এভাবে প্রপোজ করবে। আর এর সাথেই জানা যায় যে লিনা সিয়ং এর উপর থেকে মুভ অন করে নিয়েছে, কিন্তু এতে তার একটু আক্ষেপ নেই, কারণ সে সিয়ং এর কাজকে পছন্দ করত আর এটা এসে ভালোবাসা হিসেবে ধরে নিয়েছিল। এখন লিনা সেটা বুঝতে পেরেছে। পরের সিনে দেখায় রাতে রিউ আর ময়ূম একসাথে বসে তাদের জীবনের গল্প একে অপরের সাথে শেয়ার করছে। এখানে ময়ূম রিউকে বলে দেয় যে সে দানোকে লাইক করে। অন্যদিকে দানো আর সিয়ংও নিজেদের লাইফের আপডেট একে অপরকে দেয়। তখন রিউর একটা মেসেজ সিয়ং এর কাছে আসে। তারা দুজন মিলে ময়ূম আর দানোকে দেখা করিয়ে দেওয়ার জন্য প্ল্যান করে। রিউ সিয়ংকে বলে দানোকে নিয়ে এক জায়গায় আসতে, আর তারপর সিয়ং দানোকে সেখানে নিয়ে যায়। তখন রিউ তাদের সামনে এমন ভান করে যেন এটা একটা কোইন্সিডেন্স। সবাই তার অ্যাক্টিং ভালোভাবেই বুঝতে পারে। ময়ূম আর দানো বুঝে যায় যে এটা তাদের প্ল্যান। তারপর রিউ আর সিয়ং ওদের দুজনকে একা ছেড়ে দেয় যাতে তারা তাদের মনের কথা একে অপরের সাথে শেয়ার করতে পারে। প্রথমে তো এরা দুজন কথা বলতে হেজিটেট ফিল করছিল। তারপর ময়ূমই প্রথম কথা বলে। ময়ূম বলে, তুমি কিভাবে আমার মায়ের সামনে তোমার অনুভূতির কথা বলতে পারলে? দানো এর জন্য সরি বলে আর বলে, আমি ভেবেছিলাম সরাসরি বললে হয়তো ভালো হবে। তো তাদের লাভ স্টোরি এখন এখান থেকে শুরু হয়। দুজনের মধ্যে তো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো ময়ূমের মা। সে কিছুতে ময়ূম আর দানোর রিলেশনটা মেনে নিতে চাচ্ছেন না। ময়ূম বাড়ি এসে তার মাকে বোঝায় আর তাকে এটাও বলে যে ইয়ংদু দানোর নিজের মেয়ে না। মা সব শুনে বলে, তুমি কি মনে করো এসব শুনে আমি তোমাদেরকে মেনে নিব? যতই হোক ইয়ংদুকে তোমার মেয়ে হিসেবে পরিচয় দিতে হবে, তুমি এত কিছু সামলাতে পারবে না। ময়ূম অনেক করে তার মাকে বোঝায়, কিন্তু তার মা এসব বুঝতে নারাজ। কিন্তু পরের দিন সে যখন ইয়ংদু, ময়ূম আর দানোকে একটা ফ্যামিলির মতো দেখে, ইয়ংদুর প্রতি ময়ূমের এত ভালোবাসা দেখে তখন সে ডিসাইড করে যে সে ওদের রিলেশনশিপটা মেনে নেবে। ওরা বাড়ি ফেরার পথে ময়ূমের মা ওদেরকে একসাথে বাড়িতে খেতে ডাকে আর ইয়ংদুকে কোলে নিয়ে ভিতরে চলে যায়। ময়ূম আর দানো এটা দেখে খুব খুশি হয়। পরের সিনে দেখায় সিয়ং রিউকে আবার তার ইউটিউব চ্যানেল শুরু করতে বলছে, কিন্তু রিউ আবার ক্যামেরার সামনে আসতে একটু হেজিটেট ফিল করছিল। তখন সিয়ং তাকে অভয় বাণী দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে থাকবো আর তোমার ভিডিও রেকর্ড করার দায়িত্ব আমি নিলাম। তারপর তারা দুজন মিলে ভিডিও রেকর্ড করা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর রিউ ক্যামেরার সামনে খুব নার্ভাস হয়ে যায়, কারণ সে ভয় পাচ্ছিল তার খাবারটা ঠিক মতো তৈরি হবে কিনা এ নিয়ে। পরের সিনে দেখায় রিউর মা বাবার বিজনেস ঠিক ভালো চলছিল না, কারণ তাদের পাশে আরেকটা রেস্টুরেন্ট হয়েছে। তাই তারা দুজন মিলে ঠিক করে যে তারা নতুন কিছু শুরু করবে, কিন্তু তার আগে তারা কিছু ট্যুর দিবে আর অনেক মজা করবে। রিউর মায়ের সব ফ্রেন্ডরা মিলে ঠিক করে যে তারা এক জায়গায় ঘুরতে যাবে, কিন্তু সেখানকার কস্ট অনেক বেশি ছিল। তাই রিউর মা বুঝতে পারছিল না যে সে কি করবে। এখন এমনিতে তাদের বিজনেসের অবস্থা খারাপ। রিউর মা যে টাকার জন্য যেতে চাইছে না সেটা সিয়ং এর মা বুঝতে পারে, তাই সে তাকে টাকা দিতে চায় ট্রিপে যাওয়ার জন্য। একজন ফ্রেন্ড হিসেবে যা করা উচিত সে সেটাই করতে চেয়েছিল, কিন্তু রিউর মা এর উল্টো ধরে নেয়। সিয়ং এর মায়ের ভাবে তাকে টাকা অফার করাটা তার মানে গিয়ে লাগে, আর এই নিয়ে দুই বান্ধবীর মধ্যে তুমুল ঝগড়া লাগে। সিয়ং এর মা তো সে মিন করে তাকে এই টাকাগুলো দিতে চায়নি। রিউর মা তাকে ভুল বুঝে উল্টাপাল্টা কথা বলছিল বলে সেও রিউর মায়ের উপর রেগে যায়। তখন তাদের দুজনের হাজবেন্ড সেখানে পৌঁছে যায় আর তাদের এই চুলোচুলি বন্ধ করে যার যার বাড়ি নিয়ে যায়। তারা তাদের ওয়াইফদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু দুজনে তো দুজনের কথাতে অটল। কি আর করার, বেচারা হাজবেন্ডরা। এদিকে সিয়ং রিউকে প্রপোজ করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু প্রপোজ করার দিন একের পর এক অঘটন তার সাথে ঘটে যাচ্ছিল। প্রথমে তো শাওয়ার নিতে যেয়ে কলের পানি শেষ হয়ে যায়, তারপর শার্ট আয়রন করতে যেয়ে শার্ট পরে যায়, আবার যেই গাড়ি ডেকের পিছনে রিউকে প্রপোজ করার জন্য সে সাজিয়েছিল সেইটা মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ার কারণে রিপেয়ারে পাঠিয়ে দিতে হয়। এরপর রেস্টুরেন্টে ঘটে আরেক অঘটন। রেস্টুরেন্টের শেফ তার বেবি হওয়ার খবর শুনে সেখান থেকে ইমিডিয়েট বের হয়ে যাওয়ার কারণে সিয়ংকে গিয়ে কেকটা নিয়ে আসতে হয়, আর তারপর কেক আনতে যেয়ে সে ব্যালেন্স রাখতে না পেরে কেক নিয়ে এভাবে পড়ে যায়। একদিনে এত কিছু তার সাথে ঘটে গেল, তার আর রিউকে প্রপোজ করা হয়ে উঠল না। রাতে রিউ যখন কুকিং প্র্যাকটিস করছিল তখন তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে একটা কমেন্ট আসে, সেটা পড়ে রিউ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সিয়ং জিজ্ঞাসা করে কি হয়েছে। রিউ সিয়ংকে সেই কমেন্টটা দেখায়, যেখানে লেখা ছিল, আমার মায়ের ক্যান্সার হয়েছে, এখন তার কেমোথেরাপি চলছে, কিন্তু তিনি কিছুই খেতে পারছিলেন না। স্বাস্থ্যকর রেসিপি খুঁজতে গিয়ে আমি তোমার ভিডিওটা পাই, তাই আমি তোমার রেসিপি দেখে রান্না করি।
আর বহুদিন পর অবশেষে আমার মা কিছু খেয়েছেন এবং তার সেটা খুব ভালো লেগেছে, তাই এই রেসিপির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সিয়ং বলে, দেখলে তো তিনি কতটা পছন্দ করেছে তোমার খাবার, তাহলে তুমি কেন কাঁদছো? রিও বলে, কারণ আমি তার কষ্টটা অনুভব করতে পারি। আমি কেমোথেরাপির সময় একই অবস্থায় ছিলাম, আমি কিছুই খেতে পারছিলাম না, এমনকি পানি গিলতেও কষ্ট হচ্ছিল। কিন্তু এখন যখন জানলাম কেউ আমার খাবার পছন্দ করেছে, আমার মতোই কেউ একজন এটা পছন্দ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা জানার পর আমি খুব অনুপ্রাণিত বোধ করছি। আমি আরো রান্না করতে চাই তাদের জন্য, যারা আমার মতো কষ্টে আছে। আমি তাদের বলতে চাই সব ঠিক হয়ে যাবে, শুধু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। সিয়ং বলে, এই কাজটা তোমার চেয়ে ভালো আর কেউ করতেই পারবে না। রিও বলে, তাই আমি আরো মনোযোগ দিয়ে ভিডিও বানাবো। এটা শুনে সিয়ং কেঁদে ফেললো। রিও জিজ্ঞাসা করে, তোমার আবার কি হলো? সিয়ং বলে, যখন তুমি অসুস্থ ছিলে, কিছুই খেতে পারতে না, আমি ভাবতেও পারছি না তুমি তখন কত কষ্ট পেয়েছিলে। আমি সরি, তখন আমি তোমার পাশে থাকতে পারিনি বলে। আমি সারা জীবন এর জন্য অনুতপ্ত থাকবো। রিও বলে, প্লিজ এটা বলো না, এটা তোমার দোষ নয়। সিয়ং বলে, তাহলে কি তুমি আমাকে একটা সুযোগ দিতে চাও তোমার সঙ্গে বাকিটা জীবন কাটানোর জন্য? এটা শুনে রিও অবাক হয়ে যায়। সিয়ং বলে, আমার এমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু সকালে আমার গাড়িটার সমস্যা হয়েছিল, তারপর আমি সেই কেকটাও ফেলে দিই। কিন্তু ভাগ্য ভালো, আমার কাছে একটা জিনিস এখনো আছে। এটা বলে সে তার পকেট থেকে একটা ব্রেসলেট বের করে এবং রিউকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু রিউ তাকে তখন মানা করে দেয়। সে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে সিয়ং অবাক হয়ে যায় এবং এখানে এই দৃশ্যটা শেষ হয়। পরের দিন অফিসে সিয়ং এর কোনো কাজে মনোযোগ ছিল না, কারণ তার মাথায় শুধু রিউ রিজেকশন ঘুরছিল। সে বুঝতে পারছিল না যে কেন রিউ তার প্রপোজালটা রিজেক্ট করলো। তখন দানো সেখানে আসলে সে দানোর সাথে সবটা শেয়ার করে। দানো তো তাকে কিছু আইডিয়া দেয়, কিন্তু আমার মনে হয় সেগুলো একটাও কাজের নয়। এদিকে রিউ এখনো সিয়ং এর প্রপোজালটা নিয়ে ভাবছিল। অন্যদিকে রিউর বাবা আর সিয়ং এর বাবা একবারে দেখা করে তাদের স্ত্রীদের নিয়ে আলোচনা করতে। তারা ভাবছিল যে কিভাবে রিউর মা আর সিয়ং এর মায়ের মধ্যে ঝগড়া মেটানো যায়। অনেক রাত হয়ে যায়, তারা বাড়ি আসতে দেরি করছিল বলে রিউর মা আর সিয়ং এর মা বের হয় তাদের খুঁজতে বের হতে গিয়ে তাদের দুজনের সামনাসামনি দেখা হয়ে যায়, কিন্তু তারা একে অপরের সাথে কোনো কথা বলে না। এদিকে সিয়ং কষ্টে অনেক ড্রিঙ্ক করে পড়েছিল। রিউ এসে তাকে নিয়ে যায়। সিয়ং তখন অনেক আবল তাবল বকছিল। সিয়ং বলে, তুমি জানো তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মানে নেই, তুমি আমার সবকিছু। এটা বলেই সে আবার অচেতন হতে শুরু করে। তাই রিউ তাকে আবার সেন্সে আনার চেষ্টা করে আর বলে, উঠে পড়ো, না হলে আমি এখান থেকে চলে যাব। সিয়ং কোনো সাড়া দেয় না। রিউ সিয়ংকে একা ফেলে চলে যেতে নেয়, কিন্তু সে পারে না। কিছুক্ষণ পর সিয়ং এর জ্ঞান ফিরে আর এবার তার সম্পূর্ণ সেন্স ফিরেছিল। রিউ তাকে একটু দূরে নিয়ে আসে। রিউকে দেখে সে বলে, আমি এখানে কি করছি? রিউ বলে, তোমার নেশা কেটে গেলে তুমি বাড়ি চলে যাও। সিয়ং রিউকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে রিজেক্ট করলে কেন? তুমি আমাকে ভালোবাসো, তবু আমাকে বিয়ে করতে পারবে না কেন? রিউ বলে, আমরা যেমন আছি তেমন থাকাটাও ঠিক আছে। সিয়ং বলে, এর চেয়ে ভালো হতে পারে, আমরা বাকি জীবন একসঙ্গে সুখে থাকতে পারবো, আমরা একসঙ্গে বড় হব, আরো শক্তিশালী হব। রিউ বলে, তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারো যে আমরা অনেকদিন একসঙ্গে থাকবো? আমি এখন ভালো আছি, কিন্তু একদিন আমি ভালো নাও থাকতে পারি, তুমি জানো আমার অবস্থা সম্পর্কে। সিয়ং বলে, তুমি এমনটা ভাবছো কেন? রিউ বলে, আমি এখন এসব ভাবতে চাই না, কিন্তু কিছু করার নেই। আমি জানি না যদি কোনোদিন আবার আমার কিছু হয়ে যায়, কে জানে, হয়তো আগামীকালই কিছু হতে পারে। সিয়ং বলে, রিউ, আমার ক্ষেত্রেও তো একই কথা। তুমি দেখেছো কয়েকদিন আগে আমার সাথে কি হতে যাচ্ছিল। আর শুধু আমাদের নয়, পৃথিবীর যে কারোর সঙ্গে এমন হতে পারে। মৃত্যু একদিন সবার কাছেই আসে, এটা থেকে কেউ পালাতে পারবে না। সব জীবের জন্য নিয়ম এক। আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করছো, আমি গড নই, তাই এটা হবেই না এমনটাও গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, আমি বাকি জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। রিউকে সে জড়িয়ে ধরে আরো বলে, সেটা 100 বছর হোক, 10 বছর হোক বা একদিন, যতটুকু সময় আছে আমি তোমার সঙ্গেই কাটাতে চাই। সিয়ং এর কথা শুনে আবেগপ্রবণ হয়ে রিউ বলে, আমিও এটা চাই। সিয়ং বলে, তাহলে কি তুমি আমার প্রপোজাল গ্রহণ করবে? রিউ বলে, হ্যাঁ, যদি তুমি এই ব্রেসলেটটা আবার আমাকে দিয়ে দাও। সিয়ং বলে, আমি এখনই বাড়ি গিয়ে সেটা নিয়ে আসবো। ঠিক তখনই রিউর মা বাবা আর সিয়ং এর মা বাবা সেখানে চলে আসে আর তাদেরকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে। এখন সত্যিটা জানার পর তাদের প্যারেন্টসদের কি রিয়াকশন হয় সেটাই জানার পালা। আর এখন এমনিতেও রিউয়ের মায়ের সাথে সিয়ং এর মায়ের ঝগড়া লেগে আছে। দেখা যাক কি হয় তাদের সম্পর্কের পরিণতি। দেখা হবে নেক্সট এপিসোডে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ। এপিসোড 15 শুরু হয় ঠিক আগের এপিসোড থেকে, যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই।
সিয়ং আর রিউর মা বাবা দেখে যে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। রিউর মা জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। বাবা বলে তোমরা তো সবসময় ঝগড়া করতে, আজকে হঠাৎ হাগ করছো কেন। তারপর সিয়ং আর রিউ এট লাস্ট তাদেরকে বলে যে তারা ডেট করছে। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। সিয়ং বলে যে তারা সিরিয়াস রিলেশনশিপে আছে। রিউ ক্ষমা চায় এটা তাদের থেকে লুকিয়ে রাখার জন্য এবং তাদের বলে যে আমরা হুট করে ডেট করতে শুরু করিনি, বরং আমরা একে অপরকে ভালোবাসি এটা বুঝতে পারার পরেই আমরা এই রিলেশনশিপে এসেছি। সিয়ং রিউর হাত ধরে বলে যে আমরা সত্যি একে অপরকে খুব পছন্দ করি। তখন রিউর মা রিউকে বলে যে চলো বাড়ি যাই। সিয়ং রিউর মাকে বলে আমিও আপনাদের সাথে যাব এবং সবকিছু এক্সপ্লেন করব। রিউর মা বলে তুমি তোমার বাড়ি যাও, রিউ আমার সাথে আসবে। কিন্তু সিয়ং রিউর সামনে দাঁড়িয়ে বলে যে আপনি ওকে একা নিয়ে যেতে পারবেন না। তখন সিয়ং এর মা পাশ থেকে বলে ও হ্যালো, তুমি আমাকে কিছু এক্সপ্লেন করতে চাও না? সিয়ং বলে হ্যাঁ বলতে চাই, কিন্তু আগে আন্টিকে সব বুঝিয়ে বলি তারপর তোমাদের বলছি। তখন সিয়ং এর মা ফ্রান্সে চিৎকার করে বলে বাড়ি চলে এসো। তারপর দুই মায়ের ঝগড়া শুরু হয়। তখন সিয়ং আর রিউ বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। রিউর মা রিউকে টানতে থাকে, কিন্তু সিয়ং রিউর হাত ছাড়ছিল না। তারপর সিয়ং এর মা এই দিক থেকে সিয়ংকে টানতে থাকে। সিয়ং তখন রিউর নাম ধরে চিৎকার করতে শুরু করে। তখন রিউ তার মায়ের হাত ছেড়ে সিয়ং এর কাছে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে কিচ্ছু হবে না, চিন্তা করো না, আমরা একসাথে থাকবো এবং কখনো আলাদা হব না। রিউর মা রিউর বাবাকে পাঠায় তাকে নিয়ে আসার জন্য। তখন সিয়ং এর বাবা সিয়ংকে বলে তোমার মা রেগে আছে, কিন্তু বাড়ি চলে এসো। কিন্তু সিয়ং তো রিউর চিন্তাতেই মগ্ন আছে। তারা যখন বাড়ি পৌঁছে তখন রিউর মা বাবা রিউকে সত্যটা বলতে বলে। রিউ বলে যে সে আর সিয়ং সত্যি একে অপরকে ভালোবাসে এবং তারা এখন একটা সিরিয়াস রিলেশনশিপে আছে। রংজিন তো বিশ্বাসই করতে পারছে না যে সিয়ং এর মতো একটা ছেলে রিউকে ভালোবাসতে পারে। রিউ তার মা বাবাকে বলে যে সিয়ং তোমাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে না বলেছিলাম কারণ আমি তখনও কনফিডেন্ট ছিলাম না। কিন্তু এখন আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমি সিয়ংকে অনেক পছন্দ করি। বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওর সাথে বিয়ে করার কথা ভাবছো? রিউ বলে হ্যাঁ। তখন তার মা বলে তা হতে পারে না কখনোই, আর যে হোক না কেন সিয়ং হতে পারে না। না তুমি ওকে বিয়ে করবে না আমি তা হতে দিব। এটা বলে মা নিজের ঘরে চলে যান। তখন বাবা বলে তোমার মা আর হিসোক আন্টির মধ্যে একটু ঝগড়া হয়েছে, তাই তারা এখন খুব রেগে আছে। এদিকে সিয়ং এর বাড়িতে সিয়ং এর মা জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে এসব কিছু কবে আর কিভাবে শুরু হলো, আর কে প্রথম শুরু করেছিল? নিশ্চয়ই রিউ আগে তোমাকে পছন্দ করেছিল। তখন সিয়ং বলে আমি রিউকে আগে পছন্দ করতাম, আর সেটা এখন থেকে নয়, ছোটবেলা থেকেই। আমি কলেজে ওকে আমার অনুভূতির কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও তখন বিদেশে চলে গিয়েছিল। তাই এতগুলো বছর পর যখন ও ফিরে আসে তখন আমি বুঝতে পারলাম আমার ওর প্রতি ভালোবাসাটা এখনো যায়নি। আমি ওকে এখনো অনেক ভালোবাসি। সত্যি বলতে রিউ আমাকে প্রথমে না বলেছিল আর অনেকবার রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। মা এটা শুনে বলে ওয়েট, রিউ তোমাকে না বলেছিল? ও কি পাগল আমার ছেলেকে না বলে? সিয়ং বলে মা প্রথমে তাই ছিল, কিন্তু এখন আমরা ডেট করছি আর ও এখন আমার প্রপোজালও অ্যাকসেপ্ট করে নিয়েছে। তখন মা আরো অবাক হয়, বলে তুমি ওকে প্রপোজ করেছো? নিশ্চয়ই কোনো স্পেশাল ইভেন্ট সাজিয়েছিলে, গাড়িতে ফুল আর বেলুন দিয়ে প্রপোজ করেছিলে, আর নিশ্চয়ই কোনো সুন্দর রেস্টুরেন্টও বুক করেছিলে। তখন সিয়ং তার মায়ের কথা শুনে অবাক হয়ে বলে তুমি কিভাবে জানো? তুমি কি আমার গায়ে কোনো অডিও লিসনিং ডিভাইস লাগিয়ে রেখেছো? মা সিয়ং এর বাবাকে বলে দেখো দেখো ও সত্যি এসব করেছে আর এখন আমাদের বলছে। এটা বলে সে রেগে সেখান থেকে চলে যায়। এখন বাবারও তো কোনো আপত্তি ছিল না এই বিষয়ে, কিন্তু সে তার স্ত্রীর সামনে কিছু বলতে পারছিল না। সেই রাতে কেউই ঘুমাতে পারছিল না। রিউর বাবা বলে তোমাদের ঝগড়ার কারণে আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে অন্যায় করতে পারি না। আর কে হতে পারে সিয়ং এর চেয়ে ভালো জামাই? সে খুব দয়ালু, আমরা ওকে ছোটবেলা থেকেই চিনি, সে কেমন সেটা আমরা সবাই জানি। মা বলে এটাই সমস্যা, সিয়ং এর মা সব জানে রিউর বিয়ে ভেঙে যাওয়া সম্পর্কে আর তার ক্যান্সার সম্পর্কেও। তাই আমি চাই না এসব রিউর দুর্বলতা হয়ে দাঁড়াক। আমি চাই না এসব কারণে রিউ কোনো কষ্ট পাক। তাই যদি কেউ আমার মেয়েকে কষ্ট দেওয়ার কথা ভাবে, সে আমার বন্ধুই হোক না কেন বা অন্য কেউ, আমি তাকে ছেড়ে দেব না। এদিকে সিয়ং এর বাবা মাও তখন জেগেছিল। সিয়ং এর বাবা বলে যখন আমরা কাজে ব্যস্ত ছিলাম আমি জানি না সিয়ং কেমন অনুভব করেছিল। মা বলে আমরা খুব খারাপ বাবা মা ছিলাম, আমরা আমাদের ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। যদি আমি সেই সময় ফিরে যেতে পারতাম আমি কখনো ওকে ছেড়ে যেতাম না। বাবা বলে রিউ তখন ওর সঙ্গে ছিল, তাই সে কখনো একা ছিল না। রিউ সবসময় ওকে সাপোর্ট করেছে। মা জিজ্ঞাসা করে পেটের ক্যান্সারে বেঁচে থাকার সম্ভাবনা কতটা? সিয়ং এর মা রিউর জন্য টেনশন করছিল।
অপরদিকে রিউ যখন সিয়ংকে ফোন করে তখন সিয়ং তার কল রিসিভ করে না, তাই সে জানালার দিকে গিয়ে সিয়ংকে ডাকতে যায়, কিন্তু হঠাৎ সে ভয় পেয়ে যায়। দেখে সিয়ং জানালার সামনে দাঁড়িয়ে আছে, কারণ সে মই বেয়ে উপরে উঠে এসেছে। তাই রিউ দ্রুত তাকে টেনে ভিতরে নিয়ে আসে, তারপর জিজ্ঞাসা করে তুমি কি করছিলে, যদি পড়ে যেতে তাহলে কি হতো, তুমি আবার আঘাত পেতে। সিয়ং বলে আমি এসেছি কারণ আমি তোমাকে খুব মিস করছিলাম। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। রিউ বলে হয়তো তোমার মা বাবা খুব রেগে আছেন তাই না? সিয়ং বলে না, তারা একটু অবাক। আর তোমার মা বাবা কি বলছে? রিউ বলে তাদেরও একই অবস্থা, কিন্তু এখন আমরা কিসে ভয় পাচ্ছি? যাই হোক, আমরা ধরা পড়ে গিয়েছি, তাই এখন থেকে আমাদের লুকিয়ে দেখা করার আর দরকার নেই। কিন্তু যদি আমার মা অনুমতি না দেয় তুমি কি আমার সাথে দেখা করবে না? আর সিয়ং বলে আমি এখন মই বিয়ে তোমার ঘরে এসেছি, তুমি এটা থেকেও বুঝতে পারোনি? রিউ বলে আমি না একটা প্রটেস্টেড হেডব্যান্ড পরবো, ওতে লেখা থাকবে সিয়ং শুধু আমার। সিয়ং বলে হেডব্যান্ড না, আমি চাই তোমাকে এই ব্রেসলেটটা পরাতে, যেটা দিয়ে সিয়ং তাকে প্রপোজ করেছিল। রিউর এই ব্রেসলেটটা সত্যি খুব পছন্দ হয়। তখন সিয়ং অবশেষে তাকে বিয়ের জন্য প্রপোজ করলে রিউ খুশি মনে হ্যাঁ বলে দেয়। দুজনে এখন খুব খুশি হয়। পরের দিন রিউর বাবা তার রেস্টুরেন্টে আসে। সে তার রেস্টুরেন্টটা ভালোভাবে দেখে। সে 13 সেপ্টেম্বরের পর দোকানটা বন্ধ করার নোটিশ টাঙিয়ে দেয়। পরের সিনে দেখায় ময়ূম তার প্রথম ডেটের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রিউ তাকে বলে যে তাদের বাবা মা সব জেনে গিয়েছে, কিন্তু তারা আমাদের মেনে নিচ্ছেন না। এটা শুনে ময়ূম কোনো রিয়াকশনই দেয় না। সে আবার রিউকে বলে তার মা দানো আর তার রিলেশনশিপটা মেনে নিয়েছে। এটা শুনে রিউ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি তাকে কিভাবে রাজি করালে? ময়ূম বলে যদি তুমি তাদের মন থেকে বুঝাও তাহলে তারা বুঝবে। তারপর সে রেডি হয়ে বেরিয়ে আসে, যেখানে দানো ওর জন্য অপেক্ষা করছিল। তখন রিউ বলে তোমরা চালিয়ে যাও, এটা বলে সে চলে যেতে নেয়। তখন দানোর কাছে সিয়ং এর কল আসে যে তাকে এখনই অফিসে আসতে হবে। তাই রিউ দানোর সঙ্গে সিয়ং এর অফিসে আসে। দানো আর সিয়ং মিলে এক বৃদ্ধ মহিলার ঘর রেনোভেট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দানো ময়ূমকে সরি বলে তাদের ডেট পিছিয়ে দেওয়ার জন্য। তারপর তারা সেই জায়গায় গিয়ে সেই ওল্ড লেডির ঘরটা সুন্দরভাবে তৈরি করে দেয়, যা দেখে ওল্ড লেডিটা খুব খুশি হয়। পরের সিনে দেখায় রিউর মা যায় ময়ূমের মায়ের অফিসে। দুজন কথা বলছিল, তখন সিয়ং এর মা ওখানে আসে। এটা দেখে রিউর মা সেখান থেকে চলে যেতে নেয়। তখন তাদের বন্ধুরা বুঝতে পারে যে এবার নিশ্চিত তাদের মধ্যে কোনো একটা বড় ঝগড়া হয়েছে। পরের দিন ময়ূম আর দানো ইয়ংদোকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়, যেখানে তারা ইয়ংদোকে তাদের সম্পর্কের কথা বলে। ময়ূম ইয়ংদোকে বলে আমি তোমার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই, তুমি কি আমাকে তোমার মা হওয়ার একটা সুযোগ দেবে? আমি জানি আমি কখনো তোমার আসল মা হতে পারবো না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনো তোমাকে পালং শাক আর গাজর খেতে জোর করব না। আমি এটাও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার স্কুল স্পোর্টস ডেতে প্যারেন্টস রিলে রেসে আমি জিতবো। আর আমি আরো প্রমিস করছি যে তুমি যদি কখনো অসুস্থ হও বা তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি সবসময় তোমার পাশে থাকবো, কিন্তু যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে বলতে পারো। ইয়ংদো বলে তেমন কিছু না, আর সত্যি বলতে আমিও একই জিনিস চাই। আমি অনেকদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, মানে তাদের দিক থেকে সবকিছু সেট হয়ে গিয়েছে। রাতে সিয়ং আর রিও অফিসে কাজ করছিল। রিও স্পষ্টভাবে সিয়ংকে বলে দেয় যে কাজের সময় মানে শুধু কাজ। তাই সিয়ং অন্য রুমে কাজ করছিল, কিন্তু সিয়ং অজুহাত দেখিয়ে সেই রুমে আসে। কিন্তু এখন কি আর কাজ হয়? দুজনে মজা মাস্তি করা শুরু করে দেয়। মিয়ং ওদেরকে এভাবে দেখে বলে আমি ভেবেছিলাম এখানে বসে একটু কাজ করব, কিন্তু মনে হচ্ছে না এখানে আজ আর কাজ করা যাবে। পরের সিনে দেখায় ডংজিন তার স্যালারি পেয়েছে, তাই সে তার মা বাবার জন্য কিছু উপহার কিনে নিয়ে আসে। তার মা বাবা আর রিউ এটা দেখে খুব খুশি হয়, কিন্তু রিউর বাবা তার রেস্টুরেন্টটা এত বছর পর বন্ধ করতে যাচ্ছেন, তাই তিনি একটু আপসেট ছিলেন। রিউ তার বাবাকে সান্ত্বনা দেয় আর তার মনে সাহস যোগায় নতুন কিছু করার। পরের সিনে দেখায় ময়ূমের মা রিউর মাকে ফোন দিয়ে এখনই তার শপে আসতে বলে। রিউর মা তার অফিসে পৌঁছাতেই দেখে সিয়ং এর মা ভিতরে বসে আছে। তারা দুজন বাইরে যাওয়ার কথা ভাবছিলই, তখনই হঠাৎ লাইট চলে যায় আর তাদের বন্ধুরা বাইরে থেকে দরজা লক করে দেয়। সাথে তারা এটাও বলে যে ভিতরে ওয়াইন আর জুস রাখা আছে, তোমরা দুজন কথা বলে সব মিটমাট করে নাও, না হলে এই দরজা কিন্তু আজ খুলবে না। এটা বলে তারা দুজন চলে যায়। তারপর সিয়ং এর মা রিউর মাকে বলে সেদিন আমি যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত, আমার ওভাবে কিছু বলার উদ্দেশ্য ছিল না। রিউর মা যেন তখন তার সব কথা উল্টো ধরে নিচ্ছিল, এমনকি সেভাবে সিয়ং এর মা হয়তো রিউর ক্যান্সারের জন্য রিউ আর সিয়ং এর রিলেশনশিপটা মেনে নেবে না। এখানে তো তাদের মধ্যে কিছু সমাধান হয়ই না, উল্টে আবার চুলোচুলি হয়ে যায়। তাদের ফ্রেন্ডরা কিছুক্ষণ পর এখানে এসে দেখে তাদের এই অবস্থা। পরের সিনে দেখায় এলাকার কিছু মহিলা রিউর পরিবার সম্পর্কে খারাপ কথা বলছিল। যখনই তারা রিউ আর রিউর বাবাকে নিয়ে খারাপ কিছু বলে তখন রিউর মা খুব রেগে যায়। তাই সে তাদের বলে তোমরা আমার সম্পর্কে যা খুশি বলতে পারো, কিন্তু আমার পরিবার
সম্পর্কে কিছু বলো না, এটা বলে সে তাদের মারতে যায়। কিন্তু ওই মহিলা তার থেকে একটু বেশি শক্তিশালী ছিল, তাই সে রিউর মাকে ঠেলে ফেলে দেয়, যেটা আবার সিয়ং এর মা দেখে ফেলে। এতে সে খুব রেগে যায়, কারণ তার বন্ধুকে কেউ আঘাত করেছে এটা সে একদমই সহ্য করতে পারবে না। তাই সে ওই মহিলাকে মারতে আসে, কিন্তু সেও সিয়ং এর মাকে ফেলে দেয়। এতে এখন আবার রিউর মাও রেগে যায়। তাই এবার তারা দুজন মিলে লড়াই শুরু করে, আর তাদের এই ফাইটিং এর কারণে শেষ পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়, কারণ তারা দুজন মিলে মহিলাগুলোর এই অবস্থা করে ফেলেছে। তাদের হাজবেন্ড আর ছেলেমেয়েরা যায় তাদেরকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনার জন্য। ওখান থেকে ফিরে আসার সময় তাদের হাবভাব থেকে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে সব রাগ অভিমান মিটে গিয়েছে, তাদের আবার মিল হয়ে গিয়েছে, যা দেখে সিয়ং আর রিউ তো ভীষণ খুশি হয়। আর তারপর তারা একটু একা কথা বলে। এখানে তারা তাদের ভুল বোঝাবুঝির জন্য একে অপরের কাছে ক্ষমা চায়। আর অ্যাট লাস্ট তারা রিউ আর সিয়ং এর রিলেশনশিপ মেনে নেবে বলে ডিসাইড করে। বাইরে থেকে ওরা সবাই তাদের কথা শুনছিল, যেসব শুনে সিয়ং আর রিউ তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপর রিউর মা তাদের ডাক দিয়ে ভেতরে আসতে বলে। তো অবশেষে তাদের পরিবার তাদের বিয়েতে রাজি হয়, আর তাদের পরিবারের একটা আবেগময় পূর্ণ মিলন হয়। তারা আজ সবাই খুব খুশি হয়। পরের দিন ছিল রিউর বাবার রেস্টুরেন্টের শেষ দিন, তাই শেষবারের মতো সে তার রেস্টুরেন্ট খুলতে যায়। আর এদিকে মরিয়মের ইন্টারভিউয়ের ফলাফল আসে, যেখানে তার সিলেকশন হয় সাউথ পুলে। সেখানে সে একজন সাউথ কোরিয়ার প্রথম নারী প্যারামেডিক হিসেবে যাবে। তাই চিফ তাকে বলে তাকে আগামী মাসে সাউথ পুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটা শুনে মরিয়ম একটু চিন্তিত হয়ে পড়ে। তো এদিকে শেষ দিনেও রিউর বাবার রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসে না, তাই সে রেস্টুরেন্ট বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু তখন একটা মেয়ে সেখানে আসে। তাই রিউর বাবা তাকে অনেক এক্সট্রা জিনিস ফ্রি দিয়ে দেয়। তখন মেয়েটি তাকে বলে যে আপনি আগেও আমাকে একবার এক্সট্রা ফিশ কেক দিয়েছিলেন 10 বছর আগে, যখন আমি এখানে থাকতাম। পরীক্ষা খারাপ করার পর আমি আপনার রেস্টুরেন্টে এসেছিলাম, তখন আপনি আমাকে মন ভালো করার জন্য এক্সট্রা ফিশ কেক দিয়েছিলেন। আর 10 বছর পরেও আপনি একটু বদলাননি। এটা শুনে রিউর বাবা তাকে অনেক এক্সট্রা ফিশ কেক দেয়, আর বলে যে আজ তার রেস্টুরেন্টের শেষ দিন, তাই আজ তুমি যত খুশি খেতে পারো। এটা শুনে মেয়েটি খুব দুঃখ পায়, আর বলে যে যদি আজ আমি না আসতাম তাহলে খুব আফসোস করতাম পরে। কিছুক্ষণ পর রিউর বাবা রেস্টুরেন্ট বন্ধ করতে যাচ্ছিল, তখন রিউ এর মা, সিয়ং এর মা, বাবা, ভাই, রিউ এর মায়ের বন্ধুরা সবাই তার রেস্টুরেন্টে আসে একসাথে খাওয়ার জন্য। কিছুক্ষণ পর মরিয়ম আর দানও সেখানে আসে, আর এখানে মরিয়ম সবাইকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বর্তমানে দানও অবসর নিয়ে একটি আর্টিকেল লিখছিল, তাই সে রিউর বাবার একটা ইন্টারভিউ নিতে যায়। খাওয়া দাওয়া শেষে দানও রিউর বাবার একটা ইন্টারভিউ নেয়। তারপর দোকানের সব কাজ শেষ করে রিউর বাবা তালা লাগিয়ে বেরিয়ে আসে। বাইরে আসতে সে দেখে তার পরিবার তার জন্য অপেক্ষা করছিল। সবাই খুব খুশি মনে বাড়ি যায়। পরের সিনে দেখায় রিউ সিয়ংকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। কিছুক্ষণ পর সিয়ং আসে আর জিজ্ঞাসা করে তোমার বাবা ভালো আছেন তো? রিউ বলে হ্যাঁ, মা তার সঙ্গে আছেন। সিয়ং বলে ভালো হয়েছে, এমন সময় কারোর সঙ্গে থাকা ভালো। রিউ সিয়ং এর জন্য কিছু এনেছিল, সিয়ং এর খুব প্রিয় একটা খাবার সুনজং। রিউ এটা প্রথম সিয়ং এর জন্য বানিয়েছিল, কিন্তু তারপর হিউনজুনের কারণে সে এটা খেতে পারেনি। তারপর সিয়ং সেটা টেস্ট করে, যেটা তার খুব পছন্দ হয়। রিউ বলে এটা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তবুও আমি সবসময় তোমার জন্য এটা বানাতে চাই। যতক্ষণ না তুমি এটা খেয়ে ক্লান্ত হয়ে যাও, আমি সারা জীবন তোমার জন্য এটা বানাবো। সিয়ং বলে তাহলে তো আমি খুব ভাগ্যবান, আমার প্রিয় খাবার আমার প্রিয় মানুষ আমার জন্য বানাবে। তখন রিউ বলে এটা আমার প্রপোজাল ছিল। এটা শুনে সিয়ং অবাক হয়। রিউ বলে তুমি আমাকে 2 বার প্রপোজ করেছিলে আমার জন্য, তাই আজ আমি তোমাকে প্রপোজ করলাম ব্যালেন্স রাখার জন্য। সিয়ং বলে মানে আমি সবসময় সুংজক খেতে পারবো? রিউ বলে হ্যাঁ, তুমি যত খুশি খেতে পারবে। সিয়ং হাসি দিয়ে বলে এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুইট প্রপোজাল। রিউ বলে তাহলে আমি এটাকে হ্যাঁ হিসেবে ধরে নিব? সিয়ং খুশি মনে বলে হ্যাঁ। এরপর তারা কিস করে আর ধন্যবাদ জানায় একে অপরের সবকিছু হয়ে থাকার জন্য। আর এই সুন্দর একটা মুহূর্ত দিয়ে এপিসোড 15 এখানেই শেষ হয়। এপিসোড 16 এর শুরুতে দেখানো হয় দুই পরিবার একসাথে বসে আনন্দের সাথে খাচ্ছিল। খাওয়া শেষে রিও সিয়ংকে বলে তার রুমে আসতে, কারণ অনেকদিন ধরে তারা একসাথে কোনো ডেটে যায়নি। রিও সিয়ংকে জিজ্ঞাসা করে যে সে কিসে এত ব্যস্ত। সিয়ং বলে যে সে একটা কাজে খুব ব্যস্ত ছিল, আরেকটা সপ্তাহ অপেক্ষা করো, ততদিন আমি কাজ শেষ করে ফেলবো। এটা শুনে রিও একটু মন খারাপ করে, তাই সিয়ং বলে তোমাকে ছাড়া একটা সপ্তাহ আমার কাছে 1000 বছরের মতো লাগে। ঠিক তখনই ডংজিন সেখানে আসে রিওকে কিছু জিজ্ঞাসা করতে। এভাবে দুজনকে একসাথে দেখে সে চিৎকার করে মা বাবার নাম ধরে বলে যে মা বাবা দেখো এ দুজন কি সব অদ্ভুত কাজ করছে একসাথে। রিও তাকে বলে কেউ কোনো অদ্ভুত কাজ করছে না, আমরা দুই পরিবারের থেকে অফিসিয়ালি অনুমতি পেয়ে গিয়েছি।
ফেলেছি, তাই তুমি এখান থেকে বের হও। তখন ডংজিন সিয়ংকে বলে, ব্রো তুমি রিউকে কিভাবে পছন্দ করলে? তোমার ভালোর জন্যই বলছি, ওর থেকে দূরে থাকো, ও আমার রেজার চুরি করে। এটা শুনে রিউ তাকে উঠে মারতে যায়। সিয়ং বলে, এতে আমার কোনো সমস্যা নেই। ডংজিন বলে, ব্রো হুঁশে আসো, এখনো সময় আছে। তখন সিয়ং তার ওয়ালেট বের করে বলে, তুমি তো বলেছিলে কয়েক মাস পর তোমার পরীক্ষা, তাই কিছু টাকা রাখো, পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও। এটা শুনে ডংজিন সরাসরি তাকে ব্রাদার ইন ল বলে ডাকে। তারপর রিউ তাকে রুম থেকে বের করে দেয়। সে সিয়ংকে বলে, ওর কোনো কথা বিশ্বাস করো না কিন্তু। এই সিনটা খুবই ফানি ছিল। এদিকে দানো আসে ময়মকে অফিস থেকে নিতে। সেখানে দানো ময়মের সহকর্মী থেকে জানতে পারে যে ময়ম সাউথ পোল রিসার্চ সেন্টারে সেফটি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। আর অবশেষে ময়ম তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, তবে তাকে পরের মাসে সেখানে চলে যেতে হবে। এদিকে ময়মও খুব চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে কিভাবে সে দানোকে এই কথাটা বলবে। অফিস আওয়ার শেষে বাড়ি যাওয়ার জন্য সে নিচে নামতে দানোকে দেখে খুব খুশি হয়। তারপর ময়ম আর দানো মিলে এবার একটা প্রপার ডেটে যায়। তারা অ্যামিউজিং পার্কে যায়। সেখানে গিয়ে বিভিন্ন রাইডে উঠে একসাথে অনেক মজা করে। এদিকে রিউ আর সিয়ং এর মায়ের ফ্রেন্ডরা তাদের ছেলে মেয়েদের বিয়ের খবর শুনে খুবই এক্সাইটেড। অন্যদিকে ডংজিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল। আর এখানে লিনাকে দেখে বোঝা যাচ্ছিল যে লিনা ডংজিনকে লাইক করা শুরু করেছে। পরের সিনে দেখায় ময়ম রিউকে কল করে তার বাড়িতে ডাকে আর রিউকে তার সাউথ পোল সিলেকশন সম্পর্কে জানায়। এটা শুনে রিউ খুব খুশি হয়, কিন্তু ময়মের মুড খারাপ ছিল, কারণ সে 7 দিন ধরে বুঝতে পারছিল না যে কিভাবে দানোকে সে এটা বলবে। রিউ বলে, ওকে গিয়ে সত্যিটা বলে দেখো, ওকে বলো যে তুমি কাজটা করতে চাও, সে অবশ্যই তোমার জন্য 1 বছর ওয়েট করবে, তুমি তো 1 বছর পর ফিরেই আসবে। ময়ম বলে, আমি জানি না ও কেমন অনুভব করবে। তখন রিউর ফোনে সিয়ং এর কল আসে। রিউ ময়মের সাথে কিছুক্ষণ থাকতে চেয়েছিল, কিন্তু ময়ম তাকে যেতে বলে। এরপর রিউ সিয়ংকে দেখে খুব খুশি হয়। সিয়ংও 1 সপ্তাহ পর তাকে দেখে খুব খুশি হয়, তাই তারা একসাথে ডিনারে যায়। এদিকে রিউর মা সিয়ং এর মাকে রান্না শেখাতে আসে। বিনিময়ে সিয়ং এর মা তাকে ইংরেজি শিখাবে। এখন সিয়ং এর মা একদম রান্না জানতো না, তাই রিউর মা তাকে একটু বকাঝকা করে রান্না বান্না শেখায়। এবার পালা সিয়ং এর মায়ের ইংরেজি শেখানোর। আর রিউর মা তো ইংরেজি জানতো না, তাই সিয়ং এর মাও তাকে একটু বকাঝকা করে। এভাবে তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে। এদিকে তাদের স্বামীরাও খুব ভালো বন্ধু হয়ে যায় একে অপরের। তারা একটা সুন্দর পার্টিও করে। সিয়ং এর বাবা রিউর বাবাকে একটা ক্যামেরা গিফট দেয়, কারণ রিউর বাবা ফটোগ্রাফি শিখতে চেয়েছিল, তাই সিয়ং এর বাবা তাকে ফটোগ্রাফি শেখাতে শুরু করে। পরের সিনে দেখায় ময়ম দানোর জন্য একটা গিফট নিয়ে আসে। এটা কি তা জিজ্ঞাসা করলে ময়ম বলে, এর মধ্যে টি শার্ট আছে, আমি তো বলেছিলাম তোমার জন্য টি শার্ট আনবো। দানো বক্স খুলে দেখে যে সেখানে 2টো টি শার্ট ছিল। ময়ম বলে, না আরো আছে, একটা ইয়ংদের জন্য আর একটা আমার মায়ের জন্য। দানো বলে, আচ্ছা তাহলে এগুলো তো গ্রুপ টি শার্ট। ময়ম বলে, না এগুলো ফ্যামিলি টি শার্ট, আমাদের পরিবারের জন্য। তখন দানো বলে, আমার কাছেও তোমার জন্য কিছু আছে। এরপর সে 2 থেকে 3টা শপিং ব্যাগ তার সামনে রাখে। এর মধ্যে অনেকগুলো শীতের জ্যাকেট আর বুট ছিল। দানো বলে, সাউথ পোলের তাপমাত্রা -25 ডিগ্রিতে নেমে যায়, তাই তোমাকে এগুলো পরতে হবে। ময়ম জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানলে? দানো বলে, যেদিন তোমাকে নিতে গিয়েছিলাম তখন তোমার কলিগদের কাছ থেকে এটা জানতে পেরেছিলাম। ময়ম খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং দানোকে এটা আগে না বলার জন্য তার কাছে ক্ষমা চায়। দানো বলে, তুমি কি ভেবেছিলে আমি খুব স্বার্থপর বয়ফ্রেন্ড? কিন্তু আমি মোটেও তেমন নই যে আমার গার্লফ্রেন্ডকে তার স্বপ্ন পূরণ করতে বাধা দিব। ময়ম বলে, আমি এমনটা মোটেই ভাবিনি, আমি শুধু এটা ভেবে চিন্তিত ছিলাম যে তুমি এটা শুনে কেমন অনুভব করবে, আমি বুঝতে পারছিলাম না। তখন ইয়ংদোশি তাকে বলে যে আমি তোমাদের সব কথা শুনেছি। ইয়ংদো তাদের কথা শুনে একটু রাগ করেনি, উল্টে সে ময়মকে গুড লাক উইশ করে আর বলে সে আর তার বাবা ময়মের জন্য অপেক্ষা করবে। এটা দেখে ময়ম খুব খুশি আর ইমোশনাল হয়ে যায়। তারপর সে ইয়ংদোকে জড়িয়ে ধরে বলে যে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তারপর দানো তাদেরকে জড়িয়ে ধরে এবং ময়মকে বলে যে ধন্যবাদ তোমাকে আমার জীবনে এসে পরিবার হওয়ার জন্য। এদিকে রিউ তার ভিডিও কমেন্ট গুলো রিপ্লাই দিচ্ছিল, যারা তার রেসিপি থেকে তৈরি খাবার খুব পছন্দ করছিল। কিন্তু একটি মেয়ের কমেন্ট পড়ে তার খুব মন খারাপ হয়ে যায়, কারণ সেই মেয়েটিরও ক্যান্সার ছিল, সেও কোনো খাবার খেতে পারছিল না, এমনকি খাবার রান্না করার শক্তিও ছিল না তার। তাই সে রিউর তৈরি খাবার খেতে চেয়েছিল। তখন সিয়ং তাকে কল করে এবং বলে যে রেডি হয়ে বাইরে এসো। তারপর দুজন বাইরে দেখা করে, তাদের পুরনো এলাকায় যায় যেখানে তারা ছোটবেলায় একসাথে যেত। সেই সব স্মৃতিগুলো মনে করে। দুজন তাদের পুরনো এলাকায় ঘুরে দেখে। শেষে দুজন রিউর বাবার রেস্টুরেন্টে পৌঁছায়, যেটা এখন রেনোভেট করা হয়েছে, কিন্তু এখনো অনেক ফিনিশিং কাজ বাকি আছে। সিয়ং বলে, চলো ভিতরে দেখে আসি। রিউ বলে, কিন্তু আমরা কিভাবে অন্যের জায়গায় যাব? সিয়ং বলে, আমরা চুপচাপ তাড়াতাড়ি দেখে আবার চলে আসব। তারপর তারা দুজন ভেতরে যায়। ভিতরের জায়গাটা পুরোপুরি বদলে গিয়েছে।
রিওর জায়গাটা খুব পছন্দ হয়, বিশেষ করে রান্নাঘরটা রিওর অনেক ভালো লাগে। সিয়ং তখন হঠাৎ বলে ওঠে, এটা তোমার রান্নাঘর। রিও অবাক হয়ে যায়। তখন সিয়ং বলে, এই রেস্টুরেন্টটা তোমার। এরপর আমাদের কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রিওর বাবা সিয়ং এর সাথে দেখা করতে এসেছিল এবং তিনি সিয়ংকে তার রেস্টুরেন্টে রেনোভেট করতে বলেছিলেন, কারণ তিনি রিওকে এমন একটা উপহার দিতে চেয়েছিলেন এবং তিনি এই কাজটা সিয়ংকেই করতে বলেন। আর সিয়ং এই সারপ্রাইজটা প্ল্যান করতে যেয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল এই কয়েকদিন, কারণ সে রিওর পছন্দ অপছন্দ সব জানতো। তাই সে রিওর পছন্দ অনুযায়ী এই রেস্টুরেন্টটা ডিজাইন করে। রিও এটা শুনে খুব ইমোশনাল হয়ে পড়ে। সিয়ং বলে, আমি কোনো কিছুতেই কম্প্রোমাইজ করতে চাইনি, তাই একটু ব্যস্ত ছিলাম। তুমি এখানে হেলদি খাবার বানাতে পারবে আর সেটা অন্যদেরও খাওয়াতে পারবে, তাদের সান্ত্বনাও দিতে পারবে। তখন রিও তাকে বলে, ধন্যবাদ, তুমি আমার রুমটাও ঠিক এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছো, তারপর আমার মন, আর এখন এই রেস্টুরেন্টটাও। তুমি সত্যিই অনেক ভালো। সিয়ং বলে, এটা তো সবে শুরু, এখন তুমি যেখানেই থাকবে আমি সেই জায়গাটাকে স্পেশাল করে তুলবো। আজ দুজন খুব খুশি। পরের সিনে দেখায় ময়ূম তার বন্ধুদের ফেয়ারওয়েল পার্টি দেয়, কারণ সে আগামীকাল সাউথ পোলে যাওয়ার জন্য রওনা দিবে। সিয়ং, রিও আর দানও তাকে অনেক মিস করবে, আর ময়ূমও সবাইকে খুব মিস করবে। কিন্তু এটা মাত্র 1 বছরেরই ব্যাপার, তারপর ময়ূম ফিরেই আসবে আর সবাই আবার একসাথে থাকতে পারবে। তাই এটা ভেবে তারাও খুব খুশি হয়। পরের দিন সকালে ময়ূম রেডি হয়ে যায়। ময়ূমের মায়ের এটা একদম ভালো লাগছিল না যে তার মেয়ে এত দূরে চলে যাচ্ছে, কিন্তু সে তার মেয়েকে চেনে, তার মেয়ে যা করতে চায় সেটা সবসময় করেই থাকে, তাই সে তার মেয়ের জন্য খুব প্রাউড ফিল করে। এখন ইয়ংদুকে বিদায় বলা ময়ূমের জন্য খুব কঠিন একটা কাজ ছিল, কিন্তু দুজনে একে অপরকে বলে নিজেদের খেয়াল রাখতে, আর বলে তারা নিয়মিত ভিডিও কলে কথা বলবে। তারপর দান ও ময়ূমকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যায়। পরের সিনে দেখায় রিও সে মেয়ের কমেন্টের জবাব দেয় যার ক্যান্সার হয়েছিল আর নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারছিল না। রিও তার রেস্টুরেন্ট সম্পর্কে মেয়েটিকে বলে। রিও রেস্টুরেন্টের নাম ছিল রেইনবো কিচেন। কয়েকদিনের মধ্যে রেস্টুরেন্টটা ওপেন হবে, তাই সিয়ং তাকে সাহায্য করতে আসে। কিছুক্ষণ পর তার বাবা মাও রেস্টুরেন্ট দেখতে আসে। তারা রেস্টুরেন্টে দেখে খুবই মুগ্ধ হয়। রিও তার বাবাকে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানায় এই রেস্টুরেন্টে তাকে দেওয়ার জন্য। অ্যান্ড সে বলে যে তার বাবাকে রেস্টুরেন্টের অ্যাডভাইজার হতে হবে, কারণ তার রেস্টুরেন্ট চালানোর অনেক অভিজ্ঞতা রয়েছে। বাবা খুশি মনে এতে রাজি হয়ে যান। রিও রেস্টুরেন্ট ওপেনিং এর জন্য অনেক প্রস্তুতি নেয়, এমনকি তার রেস্টুরেন্টের জন্য একটা অ্যাপ আর ওয়েবসাইটও বানিয়ে ফেলে, যাতে মানুষ সেখান থেকে খাবার অর্ডার করতে পারে। তখন সিয়ং তাকে মনে করিয়ে দেয় যে আগামীকাল তাদের ওয়েডিং ড্রেস কিনতে যেতে হবে। তো পরের দিন দুজন ওয়েডিং ড্রেস ট্রাই করতে যায়। রিও ওয়েডিং ড্রেস পরে আসার পর সিয়ং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তার দিক থেকে চোখ ফেরাতেই পারে না। দুজনে ছোটবেলা থেকে বন্ধু, তো ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে এসেও এদের একটু মজা মাস্তি হয়ে যায়। তারপর রিও সিয়ংকে বলে, আমরা কি আমাদের বিয়েটা 1 বছর পিছিয়ে দিতে পারি? সিয়ং এর কারণ জিজ্ঞাসা করলে রিও বলে, এখনো অনেক কিছু করার বাকি আছে। এখন আমাকে রেস্টুরেন্ট সেট আপ করতে হবে, আর ময়ূম যদি আমার বিয়েতে না আসে তাহলে সেটা কিভাবে হয় বলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে রোম্যান্স। আমরা 30 বছর ধরে এটা মিস করে ফেলেছি, সেটা আমাদের 1 বছরের মধ্যে পূরণ করতে হবে। রিও বিয়েটা পিছিয়ে দিতে চাই শুনে সিয়ং এর তো প্রথমে একটু খারাপ লেগেছিল, পরে রিওর কারণগুলো শুনে তার কাছে সঠিক বলে মনে হয়, তাই সেও এতে রাজি হয়ে যায়। সিয়ং বলে, কিন্তু তোমাকে আবার ওয়েডিং ড্রেস দেখতে হলে আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। রিও বলে, আমার চেয়ে ওয়েডিং ড্রেসে আরেকজন আছে, তাকে বেশি ভালো লাগবে। রিও আসলে সিয়ং এর মা বাবার আবার বিয়ে দেওয়ার কথা বলছিল, কারণ তাদের ডিভোর্সের পেপার গুলো অলরেডি জমা দেওয়া হয়ে গিয়েছিল। তাই রিও সিয়ং এর মা বাবাকে আবার বিয়ে দেওয়ার আইডিয়া দেয়, যা সিয়ং এরও খুব ভালো লাগে। তো এরপর সিয়ং এর মা বাবার বিয়ের সিন দেখানো হয়। সিয়ং, রিও এবং বাকিরা সবাই আজ খুব খুশি। তাদের সব বন্ধুরা বিয়েতে অ্যাটেন্ড করে। সবাইকে এত খুশি দেখে রিও বলে, এদের কাউকেই তো একদমই 57 বছরের মতো লাগছে না। সিয়ং রিওকে ধন্যবাদ দেয় রিওর আইডিয়ার জন্য আজ সবাই এত খুশি হতে পেরেছে। তাদের এখানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখানো হয়। এখানে রিও বলে, আমার আরেকটা স্বপ্ন আছে, আমাদের বাবা মায়ের মতো আমি তোমার সঙ্গে আজীবন কাটাতে চাই। সিয়ং বলে, তুমি এটা এখন ভাবলে? আমি তো অনেক আগে এটা অনুভব করেছি। রিও বলে, না, হয়তো আমি এটা তোমার আগেই অনুভব করেছি। যদি মনে করি আমার প্রথম শৈশবের স্বপ্নটাই ছিল এটা, যে আমি তোমার যত্ন নেব সারা জীবন। সিয়ং বলে, আমিও তাই। তারা দুজনেই খুব হ্যাপি, আর তাদের দুজনের ফ্যামিলিও খুব হ্যাপি। এভাবে 6 মাস কেটে যায়। সিয়ং এখন সিউলের পাবলিক আর্কিটেক্ট হয়ে গিয়েছে, যে এখন খুব বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করে। এদিকে রিও 6 মাসে এখানে খুব জনপ্রিয় হয়ে গিয়েছে। তার রেস্টুরেন্ট এখন দারুণ চলছিল, কারণ সবাই তার হেলদি ফুড খুব পছন্দ করত।
কিন্তু রিও আর সিয়ং এর মায়ের মধ্যে তর্ক এখনো থামেনি। তবে এখন তাদের দলের পরিবর্তন এসেছে। রিওর মা তার মেয়ের জামাইয়ের প্রশংসা করতে থামে না, আর সিয়ং এর মা তার পুত্রবধূর প্রশংসা করতে থামে না। ডংজিন এখন একজন সার্টিফাইড পার্সোনাল ট্রেনার হয়ে গিয়েছে, যে লিনাকে ট্রেন করছে, কিন্তু সে এখন একটু বেশি কঠোর হয়ে গিয়েছে। তবে এখন ডংজিন আর লিনার প্রেমের গল্প শুরু হতে যাচ্ছে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। সাউথ পুলে এক মিটিং শেষ করার পর ময়ূম ইয়ংদুকে ভিডিও কল করে। দানু আর ইয়ংদু দুজনেই ময়ূমের ঘরে ছিল। ইয়ংদু বলে, আমি এখন এখানেই থাকি, গতকাল আমি গ্র্যান্ডমার সঙ্গে ঘুমিয়েছি। দানু বলে, মা বলেছে আলাদা বাড়িতে থাকার কোনো মানে নেই, তাই সে ওই বাড়িটা বিক্রি করে দিবে। ময়ূম বলে, তোমরা আমাকে ছাড়াই সত্যিকারের পরিবার হয়ে গিয়েছো, আর আমি এখানে তোমাদের খুব মিস করছি। ইয়ংদু বলে, আমি তোমার জন্য একটা বড় উপহার পাঠাতে যাচ্ছি, আর সেই উপহারটা হলো আমার বাবা। দানু তখন বলে, আমি আগামী মাসে তোমার সঙ্গে দেখা করতে সাউথ পুলে আসছি। আমি সাউথ পুলের কাজের অভিজ্ঞতা নিয়ে একটি আর্টিকেল লেখার অনুমতি পেয়েছি। এটা শুনে ময়ূম খুব খুশি হয়। এদিকে যারা রিও রেস্টুরেন্টে খেতে আসে, রিও তাদেরও নিজের রেসিপি দেয়, যাতে তারা বাড়িতে গিয়েও হেলদি ফুড খেতে পারে। অপরদিকে সিয়ং ব্যস্ত ছিল তার স্বপ্নের বাড়ি ডিজাইন করতে। সিয়ং এর মা তার 30 বছরের রাজনৈতিক জীবনের ওপর একটি বই লিখেন, যা তিনি এখন পাবলিশ করতে যাচ্ছেন। রিওর মা এখন তার শহরের বাচ্চাদের জন্য রূপকথার ক্লাস নেন, আর এখন সে বেসিক ইংলিশও শিখে ফেলেছে। পরের সিনে দেখায় রিও একটা রিপ্লাই পায় সেই মেয়েটির কাছ থেকে, যার ক্যান্সার ছিল এবং সে রান্না করে খেতে পারছিল না। সে বলে, আজ আমি তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর তোমার খাবার আমার খুব ভালো লেগেছে। আজ অবশেষে ক্যান্সারের সঙ্গে লড়ে সে রিও রেস্টুরেন্টে খেতে এসেছিল। সে রিউর খাবার থেকে অনেক স্বস্তি আর অনুপ্রেরণা পেয়েছে। রেসিপি নিতে নিতে সে রিউকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার শাইনেসের কারণে সে কিছুই বলতে পারেনি রিউকে। মেয়েটির রিপ্লাই দেখে রিউ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন তার ফোনে সিয়ং এর কল আসে। সে দ্রুত রেস্টুরেন্ট বন্ধ করে সিয়ং এর সঙ্গে দেখা করতে যায়। পৌঁছে এসে সিয়ংকে বলে, তোমাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য সরি। সিয়ং বলে, আমি প্রায় 45 মিনিট ধরে এখানে অপেক্ষা করছি। তুমি জানো আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ? রিউ আবারও তাকে সরি বলে, কিন্তু সিয়ং এখন একটু রেগে রয়েছে। এটা দেখে রিউ বলে, তুমি ইদানিং বদলে যাচ্ছ সিয়ং। আগে তুমি কখনো আমার উপর রাগ করতে না, আর এখন শুধু দেরি করায় আমার উপর তুমি রাগ করছো, আর আমাকে বকাও দিচ্ছ। সিয়ং বলে, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম, আমাদের প্ল্যান আগেই ঠিক করা ছিল। তুমি জানো আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ। রিউ এবার রেগে যায় আর বলে, তোমার একাই যাওয়া উচিত ছিল। শেষমেশ এসব তো তোমার একারই কাজ, তাই না? আমি সেখানে গিয়ে কি করব? তুমি যা করতে চাও করো। তখন সিয়ং রেগে গিয়ে বলে, এর মানে কি? তোমার কি আমাদের বাড়িটা প্রথমবার দেখার জন্য একটু আগ্রহ নেই? এই নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া শুরু হয়, কিন্তু পরে তারা এটা রিয়েলাইজ করে। তাই সিয়ং বলে, আমরা কি এখন ঝগড়া করছিলাম? রিউ বলে, মনে হচ্ছে তাই। সিয়ং বলে, তাহলে চলো কিছু নিয়ম বানাই। রিউ বলে, যখনই আমরা এরকম তর্ক করব, আমরা একে অপরের হাত ধরে নিব, আর আমরা ঝগড়া থামাবো না। এরপর কথা বলতে বলতে প্রতিটা বাক্যের শেষে আমরা একে অপরকে হানি বলে ডাকবো। সিয়ং বলে, আরো একটা কথা আছে, আমাদের বাড়িতে শুধু একটাই বিছানা থাকবে। রিউ বলে, যাই হোক না কেন, ঝগড়া হোক বা অন্য কিছু, আমরা একই বিছানায় ঘুমাবো। এভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায়। তারপর রিউ সিয়ংকে বলে কন্ট্রাক্টরকে কল করতে, যাতে তারা দ্রুত তাদের বাড়ি দেখতে যেতে পারে। সিয়ং কন্ট্রাক্টরকে কল করে বলে, আমরা আসছি। তারপর তারা খুশি মনে তাদের স্বপ্নের বাড়ি দেখতে যায়। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়। আমি তো ওদের বিয়ে দেখতে চেয়েছিলাম, ময়ূম আর দানুর বিয়ে দেখতে চেয়েছিলাম, কিন্তু কি আর করার, এভাবেই ড্রামাটা শেষ হয়। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট কোন ড্রামা দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।